আসসালামু আলাইকুম। বায়োলজি ভুটানি বইয়ের সবচেয়ে সহজ চ্যাপ্টার ব্রায়োফাইটা টেরিডোফাইটার আজকের ক্লাস। আজকের ক্লাস করার পর ব্রায়োফাইটা টেরিডোফাইটা থেকে তুমি সকল সিকিউ এমসিকিউ সলভ করতে পারবা এবং তুমি পরীক্ষায় যেখানেই আসো, কলেজের পরীক্ষা হোক, এইচএসসি পরীক্ষা হোক, তুমি সব জায়গায় খুব ভালো মতো আনসার করতে পারবা। তোমার যদি এরকম হয় ব্রায়োফাইটা টেরিডোফাইটা তুমি আগে পড়েছো বাট কিছু বুঝো নাই, এই ক্লাস তোমার জন্য। বাট তুমি হচ্ছিল পড়োই নাই কখনো একদম জিরো থেকে, তাহলেও এই ক্লাস তোমার জন্যই। তো এই ক্লাসে আমরা একদম শুরু থেকে একদম জিরো থেকে ব্রায়োফাইটা টেরিডোফাইটা সব কিছু পড়বো এবং তুমি আমাকে এই বিশ্বাসটা করতে পারো যে এই ব্রায়োফাইটা টেরিডোফাইটা হচ্ছে অনেক সহজ। এই ক্লাস করার পর এখান থেকে মানে যে ধরনের সিকিউ আসুক তোমাকে কখনো কেউ আটকাইতে পারবে না। তো তোমাকে কী করতে হবে, শেষ পর্যন্ত আমার সাথে ক্লাসটা করতে হবে এবং তুমি যদি চাও আমার সাথে নোট করতে পারো, বাট আমি তোমাকে স্লাইড দিয়ে দিব। তুমি আমার ক্লাস করার পরে তুমি হচ্ছিল নোটটা রিভিশন দিয়ে দিবা, তুমি খুব রিল্যাক্সেই পারবা। আসো আমরা শুরু করি। চ্যাপ্টারটা যদিও তোমার হচ্ছিল আমাদের ব্রায়োফাইটা টেরিডোফাইটা, বাট এখানে একটু মিস্টেক করছে স্লাইডটা বানাইতে, সমস্যা না। দেখো, আমরা উদ্ভিদ জগৎকে আসলে কয়টা ভাগে ভাগ করতে পারি। তুমি যদি দেখো আমরা উদ্ভিদ জগতে কয়টা ভাগে ভাগ করতে পারি, কিছু কিছু উদ্ভিদের ফুল হয়, কিছু কিছু উদ্ভিদের ফুল হয় না। তাহলে কিছু কিছু উদ্ভিদের হচ্ছিল কি আমরা বলতেছি ফুল হইতেছে, আর কিছু কিছু উদ্ভিদের ফুল হইতেছে না। যাদের ফুল হয় ওদের বীজও হয়। তাহলে কিছু উদ্ভিদের ফুল আছে, বীজ আছে, আর কিছু উদ্ভিদের কি নাই, ফুল নাই, বীজ নাই। ক্লিয়ার? তাহলে আসো, যাদের হচ্ছিল কিছু উদ্ভিদের কি আছে আমি বললাম ফুল বা ফ্লাওয়ার। তাহলে কিছু উদ্ভিদের কি আছে, ফুল বা ফ্লাওয়ার আছে, আর কিছু উদ্ভিদের ফুল বা ফ্লাওয়ার নেই। তাহলে মনে রাখবা ফতে হচ্ছিল ফুল, ফতে হচ্ছিল কি ফেনেরোগেমিয়া। তাহলে যাদের ফুল আছে এবং বীজ আছে ওদেরকে আমরা কি বলি, ফেনেরোগেমিয়া বা ফেনেরোগ্যামাস। ঠিক উল্টাটা, যাদের ফুল নাই মানে অপুষ্পক এবং যাদের কি নাই, বীজ নাই, ওরা হচ্ছিল কি তোমার ক্রিপ্টোগেমিয়া। তাহলে মনে রাখবা ফুল বা ফ্লাওয়ার আছে তাহলে ফতে হচ্ছিল ফেনেরোগেমিয়া, ফুল বা বীজ নাই তাহলে হচ্ছিল কি তোমার ক্রিপ্টোগেমিয়া। এখন তুমি আমাকে প্রশ্ন করবা যে ভাই ওদের বীজ নাই, ওরা বংশবৃদ্ধি করবে কিভাবে? ওরা বংশবৃদ্ধি করে একটা তোমার হচ্ছিল স্পোরের মাধ্যমে। এটা একটা জনন কোষ। স্পোরও কি এক ধরনের জনন কোষ, যেটা হচ্ছে তোমার নিষেক ছাড়াই কি করতে পারে, তোমার বংশবৃদ্ধি বা জাইগোট গঠন করতে পারে। ওইটাকে আমরা কি বলি, স্পোর বলি। আচ্ছা, তাহলে এরা স্পোর তৈরি করে। আর যারা হচ্ছিল বীজ, ওরা হচ্ছিল কি, যাদের বীজ আছে ওরা তো অবশ্যই কিসের মাধ্যমে বংশবৃদ্ধি করবে, বীজের মাধ্যমে বংশবৃদ্ধি করবে। আচ্ছা, এখন আসো ক্রিপ্টোগেমিয়া। এই ক্রিপ্টোগেমিয়ারা কি নিম্ন শ্রেণী নাকি উচ্চ শ্রেণী? অবশ্যই নিম্ন শ্রেণী, কারণ এরা কি, এদের ফুল নাই, বীজ নাই। এই নিম্ন শ্রেণীকে আবার দুইটা ভাগে ভাগ করা যায়, লোয়ার এবং হচ্ছিল কি হায়ার। দেখো, লোয়ার কারা, লোয়ার হচ্ছে তোমার বইয়ের বুটানি বইয়ের 5th চ্যাপ্টার। হায়ার কারা, তোমার বুটানি বইয়ের 6th চ্যাপ্টার। এবং হচ্ছিল ফেনেরোগ্যামাস কারা, তোমার বুটানি বইয়ের 7th চ্যাপ্টার। আসো, 5th চ্যাপ্টারের নাম কি, শৈবাল ছত্রাক। তাহলে শৈবাল ছত্রাক হচ্ছিল কি লোয়ার ক্রিপ্টোগেমিয়া, এবং হায়ার ক্রিপ্টোগেমিয়া কারা, ব্রায়োফাইটা টেরিডোফাইটা। এবং ফেনেরোগেমিয়া কারা, নগ্নবীজি আবৃতবীজি। ক্লিয়ার? তাহলে তুমি তোমার বুটানি বইয়ের চ্যাপ্টারগুলোর নাম জানো, মানে তুমি এগুলোর এক্সাম্পল অলরেডি পেরে গেছো। আসো, লোয়ার এবং হচ্ছে যারা আছে এদেরকে শৈবাল ছত্রাক। এখন এই যে তুমি সিরিয়ালটা পড়লা, এই সিরিয়ালটা আসলে কি মিন করে? দেখো, শৈবালের থেকে ছত্রাক একটু উন্নত, ছত্রাকের থেকে ব্রায়োফাইটা উন্নত, ব্রায়োফাইটা থেকে টেরিডোফাইটা, টেরিডোফাইটা থেকে নগ্নবীজি, নগ্নবীজি থেকে আবৃতবীজি। খুব স্পিডে বলে ফেললাম না? আসো, তাহলে এইখানে ক্রমাগত কি হয়েছে, উন্নতি হয়েছে, উন্নতির দিকে গেছে। তো এইখানে তোমার হচ্ছিল প্রথম তিনটার মধ্যে না একটু মিল আছে। প্রথম তিনটার মধ্যে কি মিল আছে? তোমার প্রথম তিনটার দেহ হচ্ছিল হ্যাপ্লয়েড। তুমি কি জানো হ্যাপ্লয়েড জীবনচক্রকে আমরা কি বলি? মনে রাখবা হ্যাপ্লয়েড জীবনচক্রকে আমরা বলি গেমিটোফাইট। কি বলি? গেমিটো গেমিটোফাইট। আর ডিপ্লয়েড জীবনচক্রকে আমরা বলি স্পোরোফাইট। স্পোরোফাইট। তাহলে গ্যামেটোফাইট এবং হচ্ছিল কি স্পোরোফাইট। আমাকে বলো তোমার হচ্ছিল এদের দেহটা নর্মালি প্রধানত কীরকম, হ্যাপ্লয়েড। তাহলে এদের জীবনচক্রটাকে আমরা কি বলতে পারি, গ্যামেটোফাইট। ওকে, এখন আসো, এদের দেহটাকে কি মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায়? উত্তর হচ্ছিল মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায় না। যাদের দেহ মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায় না ওদেরকে আমরা কি বলি, থ্যালয়েড বা সমাঙ্গ দেহি। তাহলে এই প্রথম তিনটা হচ্ছিল কি, থ্যালয়েড বা সমাঙ্গদেহী, দেহ মূলকাণ্ড পাতায় বিভক্ত করা যায় না। এদের হচ্ছিল কি ভাস্কুলার টিস্যু নাই, তাহলে হচ্ছিল এরা কি অভাস্কুলার। ভাস্কুলার টিস্যু মানে কি, জাইলেম ফ্লুয়েম নাই, তাহলে এরা হচ্ছিল কি অভাস্কুলার। তাহলে এই তিনটা আমরা বুঝলাম। এখন বলো তাহলে টেরিডোফাইটারটা কি হবে, ঠিক উল্টাটা না? তাহলে টেরিডোফাইটারগুলো কি হবে, ঠিক উল্টা। তা দেহটা হ্যাপ্লয়েড, তাহলে এদের দেহটা কীরকম হবে, এদের দেহটা হবে ডিপ্লয়েড।
তাহলে বলো গ্যামেটোফাইট নাকি স্পোরোফাইট? এদের দেহটা প্রধানত স্পোরোফাইট। এদের দেহটাকে মূলকাণ্ড পাতায় বিভক্ত করা যায় না, তাহলে এদেরটা কি যায়। আর এদের দেহটা হচ্ছিল অবাস্কুলার, তাহলে এদেরটা কি হবে ভাস্কুলার। ওকে, তাহলে এদেরটা কি হবে ভাস্কুলার। পারবা? তাহলে এই হচ্ছিল আমরা তিনটা বৈশিষ্ট্য জেনে গেছি, শৈবাল ছত্রাক আর ব্রায়োফাইটার এবং টেরিডোফাইটার তিনটা। এখন আসি আমরা পড়াই। তোমার পরীক্ষায় যখন ব্রায়োফাইটার থেকে প্রশ্ন আসবে তুমি মোটামুটি পারবা, কিন্তু একবার তোমার পরীক্ষায় হঠাৎ করে মসবর্গীয় থেকে প্রশ্ন আসে, তারপরে তুমি দোষারোপ করবা কাকে? আমাকে, যে সৌরভ ভাই তো মসবর্গীয় পড়ান নাই। কিন্তু তুমি তো খেয়াল করো নাই, উপরে আমি লিখে দিছি ব্রায়োফাইটার বাংলা নামে কি মসবর্গীয়। তাও যদি তোমার মনে না থাকে তুমি কিভাবে মনে রাখতে পারো? মনে রাখবা বাম দিয়ে, কি দিয়ে? বাম। বাতে হচ্ছিল ব্রায়োফাইটা, মতে হচ্ছিল কি মসবর্গীয়, বাম ডান বাম। তো এই হচ্ছিল কি ব্রায়োফাইটা হচ্ছিল মসবর্গীয়। তুমি কি জানো ব্রায়োফাইটাগুলো জন্মায় কোথায়? ব্রায়োফাইটাগুলো নর্মালি আমাদের মতো যে স্থলজ যে পরিবেশগুলো আছে, আর্দ্র স্থলজ পরিবেশ, ওইগুলোতে জন্মায়। তাহলে জন্মায় কীরকম পরিবেশে? আর্দ্র স্থলজ পরিবেশে। এখন ওদের জন্মানোর জন্য পরিবেশটা কীরকম দরকার? স্থলজ। বাট ওদের জনন, বৃদ্ধি, বিকাশ এগুলোর জন্য কি প্রয়োজন? পানি প্রয়োজন। ওরা পানি ছাড়া জনন করতে পারে না, বৃদ্ধি করতে পারে না, বিকাশও ঘটাতে পারে না। তাহলে এদের জন্য কি পানি অপরিহার্যই বলা যায়। তাহলে পানির সাহায্যে এরা কী করে? জনন, বৃদ্ধি, বিকাশ। কি করে? জনন, বৃদ্ধি, বিকাশ। তাহলে পানি ছাড়া এদের কি হবে না? জনন, বৃদ্ধি, বিকাশ হবে না। আর এরা জন্মায় কোথায়? জন্মায় হচ্ছিল স্থলজ পরিবেশে। তাহলে এদের জন্য স্থলজ দরকার, পানীয় দরকার। তাহলে এদেরকে আমরা কি বলতে পারি? উভচর উদ্ভিদ বলতে পারি। এইটা তুমি হচ্ছিল কয়েকটা স্টার দিয়ে রাখতেই পারো, কারণ এটা তোমার পরীক্ষায় ধরে রাখতে পারো, এসে গেছে। এখন আসো, এদের জননাঙ্গ কত কোষী? বহু কোষী। শৈবাল এবং ছত্রাকের জননাঙ্গ হচ্ছিল এক কোষী। কয় কোষী? এক কোষী। তাহলে এরা কি ওদের থেকে উন্নত হয়েছে? তাহলে হচ্ছিল কি বহু কোষী। এবং এদের হচ্ছিল কিসে আবৃত থাকে? এটা বন্ধা কোষাবরণ দিয়ে আবৃত থাকে। আমি এটা এরকমভাবে চিন্তা করতাম, ওরা যেহেতু শৈবাল ছত্রাক থেকে একটু উন্নত, তাহলে হচ্ছে জননাঙ্গটা বহুকোষী। আমাদের জননাঙ্গের ক্ষেত্রে কীরকম থাকে? একটা তোমার হচ্ছে আবরণ থাকে না বাইরের দিকে, প্রিপিউজ, যেটা মুসলমানের সময় কাটা হয়। তাহলে এটা কি বন্ধা আবরণ? দরকার নাই জননের জন্য, এই জন্য তো কেটে ফেলে দিতে পারতেছে। তাহলে মনে রাখবা এদেরও ঠিক এরকমই কি থাকে? একটা বন্ধা কোষাবরণ থাকে। ক্লিয়ার? আচ্ছা, তো তুমি এটা অন্যভাবেও মনে রাখতে পারো। দেখো ব ব ব ব্রায়োফাইটার জননাঙ্গ বহুকোষী এবং বন্ধা কোষাবরণ দিয়ে আবৃত। কি বললাম? ব্রায়োফাইটার জননাঙ্গ বহুকোষী, বন্ধা কোষাবরণ দ্বারা আবৃত। তাহলে তিনটা ব দিয়ে তুমি ইজিলি মনে রাখতে পারো, ব্রায়োফাইটার জননাঙ্গ বহুকোষী এবং বন্ধা কোষাবরণ দিয়ে আবৃত। এখন আসো, ব্রায়োফাইটার পুং জননাঙ্গের নাম কি? এটা তুমি মনে রাখতে পারো কিভাবে? এনডিসি, ছেলেদের কলেজের নাম কি? এনডিসি খুব ফেমাস কলেজ। এখন দেখো অ্যানথেরিডিয়াম যে আমি বলতেছি, অ্যানথেরিডিয়াম, তাহলে দেখো এন আর ডি চলে আসছে না। তাহলে দেখো পুং জননাঙ্গের নাম কি হবে? অ্যানথেরিডিয়াম। মনে রাখবা এনডিসি, তো এনডিসি থেকে আসছে কি? অ্যানথেরিডিয়াম। আচ্ছা, শ্রী জননাঙ্গের নাম কি? আর্কিগোনিয়াম। যেটা পুং জননাঙ্গটা তুমি যে জানো, তার অপোজিটটাই তো শ্রী জননাঙ্গ, তাহলে এটা কি বলি? আর্কিগোনিয়াম। আমরা নগ্নবীজি আবৃতবীজির মধ্যে পড়ছিলাম, আমরা নগ্নবীজির কি থাকে? আর্কিগোনিয়াম থাকে, বাট আবৃতবীজির কি থাকে না? আর্কিগোনিয়াম থাকে না। এখন আমাকে বলো, তোমার বাসায় চা তৈরি করবে, কি তৈরি করবে? চা। চা নর্মালি তোমার বাসায় কে তৈরি করতেছে? তোমার মা বা তোমার বোন, বা তুমি যদি মেয়ে হয়ে থাকো তুমি। তো চাটা কোথায় রাখি আমরা? ফ্লাস্কে রাখি। তাহলে বলো ফ্লাস্ক দিয়ে আসলে কাজকাম কে করতেছে? ফ্লাস্ক দিয়ে কাজকর্ম করতেছে মা বোনেরা, ঠিক আছে? তাহলে মেয়েরা, তাহলে মেয়েদের যে যৌনাঙ্গ আর্কিগোনিয়াম, এটা কি শেপ? ফ্লাস্ক আকৃতির। এভাবে মনে রাখতে পারো। ছেলেদেরটা কীরকম হবে? দেখো ছেলেরা হচ্ছে বাজার থেকে কি কিনে আনে? নাশপাতি কিনে আনে, ফলমূল, নাশপাতি। তো হচ্ছে নাশপাতি আকৃতির, অথবা কি হইতে পারে? গোলাকার হতে পারে। এরা হচ্ছিল হোমোস্পোরাস। হোমো মানে কি? হোমো মানে একই, ঠিক আছে? তাহলে ওদের স্পোরগুলো সবগুলো দেখতে কীরকম? একই রকম, এই জন্য আমরা এদেরকে কি বলি? হোমোস্পোরাস বলি। এখন এই যে স্পোরটা, বুঝছো, এই স্পোরটা অঙ্কুরিত হয়ে তৈরি করে থ্যালাস বা প্রোটোনেমা। কি তৈরি করে? থ্যালাস বা প্রোটোনেমা। এই নামটা খুব ভালো করে মনে রাখো, একটু পরে এটা সম্পর্কে আমরা অনেক কিছু পড়ব, বুঝছো? এদের স্পোরটা অঙ্কুরিত হয়ে কি তৈরি করে? থ্যালাস বা প্রোটোনেমা তৈরি করে। আসো, এদেরকে আমরা তিনটা শ্রেণীতে ভাগ করতে পারি। বলো ব্রায়োফাইটাকে কয়টা শ্রেণীতে ভাগ করা যায়? তিনটা শ্রেণীতে ভাগ করা যায়। তাহলে তিনটা ক্লাস কি কি? একটা হচ্ছিল, এটা তুমি কিভাবে মনে রাখতে পারো? এটা মনে রাখতে পারো এহেম দিয়ে। কি দিয়ে? এহেম। এতে হচ্ছে তোমার অ্যান্থোসিরোটি, হেতে হচ্ছিল হ্যাপাটিকাই, এমতে হচ্ছিল মাসাই। তাহলে অ্যান্থোসিরোটি, হ্যাপাটিকা, মাসাই। কি কি? অ্যান্থোসিরোটি, হ্যাপাটিকা, মাসাই। তো অ্যান্থোসিরোটিদেরকে আমরা কি বলি? লিভারওয়ার্ট।
কারণ ওদেরটা দেখতে, সরি হ্যাপাটিকাইদের আমরা কি বলি, লিভার ওয়ার্ড। আমাকে বলো লিভারের যে কোষগুলা, লিভারের কোষকে আমরা কি বলি, লিভারের কোষকে আমরা বলি হ্যাপাটিক কোষ। কি কোষ? হ্যাপাটিক কোষ। লিভার তোমার ধরো লিভারের সমস্যা, তুমি কোন ডাক্তার দেখাবা? তুমি হ্যাপাটোলজিস্ট দেখাবা। কি দেখাবা? হ্যাপাটোলজিস্ট। এখন তোমার এই কমন সেন্সটাই নাই যে হ্যাপাটোলজিস্ট আসলে কিসের ডাক্তার। তুমি হাসপাতালে গেলা, যাওয়ার পর দেখলা যে তোমার আসলে লিভারের সমস্যা, তুমি আসলে চিন্তা করে গেলা তুমি ডাক্তার দেখাবা, তো গিয়ে দেখলা তোমার শুরুতেই এই রুমটা ওইটা ছিল হ্যাপাটোলজিস্টের, বাট তুমি আসলে জানোই না, তুমি কি করছো, তুমি গিয়ে দেখাইছো মেডিসিনে, অ্যান্ড তোমাকে ওই মেডিসিনের ডাক্তার জিজ্ঞাসা করলো যে তুমি বাবা কিসে পড়ো, তুমি বললা তুমি হচ্ছিল এইচএসসি সেকেন্ড ইয়ার বা ফার্স্ট ইয়ার, তো তোমার এই বেসিক জ্ঞানটুকু নাই, উনি তো অবাক হবে না। তো এই বেসিক জ্ঞানটুকু রাখা লাগবে। কার্ডিয়া মানে কি বোঝায়, গ্যাস্ট্রো মানে যে পাকস্থলী বোঝায়, কার্ডিয়া মানে যে কি বোঝায়, হার্ট বোঝায়, এই নর্মাল টু কমন সেন্সগুলো তোমাকে বা কমন টার্মগুলো তোমাকে জানতে হবে। ওকে, তাহলে বলো তোমার লিভার হচ্ছে, লিভারের কোষগুলোকে আমরা হ্যাপাটিক কোষ বলি, তাহলে হ্যাপাটিকা শ্রেণীর সদস্যদের আমরা কি বলবো? লিভার ওয়ার্ড বলবো। ফাইন, আসো অ্যান্থোসিরোটিদের আমরা কি বলবো? হর্নওয়ার্ট। কি বলবো? হর্নওয়ার্ট। তারপর হচ্ছে কি মাসাই, আর কি মাসাই, তাহলে এহেম দিয়ে আমরা রাখবো অ্যান্থোসিরোটি, হেপাটিকা, মাসাই। দেখো ব্রায়োফাইটার আদি বৈশিষ্ট্য, উন্নত বৈশিষ্ট্য। চঞ্চল চৌধুরী এটা মিম ছিল না এরকম যে একটু চালাক না হইলে দুনিয়াতে টেকা মুশকিল, বুঝছো? তোমাকে একটু চালাক হইতে হবে, সব কিছু পড়লে তুমি চান্স পাবা না, তোমাকেও মানে স্মার্টলি পরিশ্রম করতে হবে, হার্ডওয়ার্ক করলে তুমি চান্স পেয়ে যাবা, এরকম চিন্তাধারা থেকে বের হয়ে আসো। এখন কম্পিটিশন অনেক ফাস্ট, সবাই ভালো টিচারের কাছে পড়তেছে, তুমি যেমন পড়তেছো আমার কাছে, তেমনি ছিল ওই গ্রামের একটা ছেলেও পড়তেছে আমার কাছে, এরকম না যে আমার কাছে শুধু ঢাকার বাচ্চারাই পড়তেছে, ঠিক আছে? সবার জন্য এটা অ্যাভেলেবল। তো তুমি হচ্ছিল ব্রায়োফাইটা এবং আদি বৈশিষ্ট্য এবং উন্নত বৈশিষ্ট্য, তুমি কি দুইটাই মনে রাখবা? না, তুমি দুইটাই মনে রাখলে তো হইলো না, তুমি হচ্ছে যে কোনো একটা মনে রাখো, তাহলে বাকি যেগুলো না ওইগুলো উন্নত বৈশিষ্ট্য, তাহলে আমরা উন্নত বৈশিষ্ট্য মনে রাখবো না, আমরা মনে রাখবো আদি বৈশিষ্ট্য। আদি বৈশিষ্ট্য কোনগুলো? আদি বৈশিষ্ট্য হচ্ছিল যেই বৈশিষ্ট্যগুলো ও শৈবাল ছত্রাকের সাথে মিল আছে। কার সাথে মিল আছে? শৈবাল ছত্রাকের সাথে মিল আছে। আমরা ছিল মাত্র বললাম না শৈবাল ছত্রাকের সাথে কী কী মিল আছে, ওদের দেহটা ছিল কি ছিল, হ্যাপ্লয়েড বা গেমিটোফাইট সবারই, অবাস্কুলার ছিল, বাস্কুলার টিস্যু ছিল না, দেহ মূলকাণ্ড পাতায় বিভক্ত করা যায় না, মানে কি থ্যালয়েড, ঠিক আছে? আরেকটা কি বলছে? হোমোস্পোরাস, এটা আমরা ওইখানে বলি নাই। তো তুমি এটা মনে রাখতে পারো সহজে কিভাবে? আমি মনে রাখতাম হাবা মুতা, হাতে দেহটা হ্যাপ্লয়েড, হাতে হচ্ছিল হোমোস্পোরাস, হাতে হ্যাপ্লয়েড, বাতে হচ্ছিল বাস্কুলার, তার মানে কি অবাস্কুলার, আবার বাস্কুলার দাগে আইসো না। মুতে হচ্ছিল কি মূল নাই, আর থাতে হচ্ছিল কি দেহটা থ্যালয়েড, ঠিক আছে? এখন মূল নাই, তাহলে মূলের পরিবর্তে কি থাকে? মূল নাই। তাই মূল ছাড়া তো এটা কোনো কিছুর সাথে আটকে থাকতে পারবে না, পানি খনিজ লবণ শোষণ করতে পারবে না, তাই মূল তো নাই। মূলের পরিবর্তে কি থাকে? মূলের পরিবর্তে থাকে তোমার রাইজয়েড অথবা স্কেল, অথবা কি থাকে? স্কেল থাকে। এই রাইজয়েড যদি থাকে ওইটা ছিল এক কোষী, মনে রাখবা একটা দেশে রাজা কয়জন থাকে? একজন থাকে, তাই রাইজয়েডটা ছিল এক কোষী, তাহলে স্কেলটা কি হবে? বহুকোষী। মনে রাখবা একটা তোমার হচ্ছিল দেশের রাজা কীরকম হইতে পারে? প্রজাদের প্রতি খুব স্মুথ, আবার হইতে পারে কি প্রজাদের প্রতি খুব রাফ, তাহলে রাইজয়েডটাও এরকম হইতে পারে। রাইজয়েড হচ্ছিল কি হইতে পারে? মসৃণ, আর হচ্ছিল কি অমসৃণ, দুই রকম হইতে পারে। কি কি? মসৃণ এবং হচ্ছিল অমসৃণ। ক্লিয়ার? দেখো রিক্সার বৈশিষ্ট্য পরীক্ষায় অনেকবার আসছে, চট্টগ্রাম বোর্ড 15-তে আসছে, ঠিক আছে? তো তোমাকে রিক্সার বৈশিষ্ট্যগুলো মুখস্থ করতে হবে। তোমাকে এখানে আমি বলছিলাম না একটু চালাক না হলে টিকা মুশকিল, তোমাকে চালাক হইতে হবে। তুমি কিভাবে চালাকটা হবা দেখো, এখানে রিক্সার বৈশিষ্ট্যগুলো তুমি কি করবা? তুমি রিক্সা কার এক্সাম্পল? রিক্সা হচ্ছিল তুমি, আমরা একটু আগে 3টা শ্রেণী পড়লাম না, হ্যাপাটিকা শ্রেণী, লিভার ওয়ার্ড, এই লিভার ওয়ার্ডের একটা এক্সাম্পলের নামে কি? রিক্সা প্ল্যান্ট। তাহলে রিক্সার বৈশিষ্ট্য মানে হচ্ছিল তুমি কার বৈশিষ্ট্য বলবা? ব্রায়োফাইটার বৈশিষ্ট্যগুলো বলে দাও। কি ব্রায়োফাইটার বৈশিষ্ট্য আমরা একটু আগে পড়লাম না, এই যে ব্রায়োফাইটার বৈশিষ্ট্যগুলো এই পৃষ্ঠায় যা যা পড়ছি ওইসব জিনিসপত্র, মানে এই যে এতটুক বলো, তারপরে এখানে আসো ব্রায়োফাইটার বৈশিষ্ট্য বললা, দেন ব্রায়োফাইটার যে আদি বৈশিষ্ট্যগুলো এগুলা বলো। রিক্সার তো এগুলোও আছে, মানে যে হলো হ্যাপ্লয়েড, হোমোস্পোরাস, অবাস্কুলার, মূল নাই, থ্যালয়েড, এগুলো। আর কি বলবা? থ্যালাস সম্পর্কিত তত্ত্ব। তুমি আমাকে এখন প্রশ্ন করবা, ভাই আপনি তো থ্যালাস সম্পর্কিত শুধু তত্ত্ব বলছেন, কি স্পোর্টটা অঙ্কুরিত হয়ে কি তৈরি করে? থ্যালাস বা প্রোটোনেমা তৈরি করে। আর কিছু কি আমি তোমাকে বলছি? আর কিছু কিন্তু বলি নাই। তো আমরা হচ্ছিল এখন থ্যালাস সম্পর্কে জানবো। আসো
তো হচ্ছে তোমার রিক্সের বাহ্যিক গঠন মানে হচ্ছে তুমি রিক্সের বাহ্যিক গঠন বলছে, তুমি বলো রিক্সের হচ্ছে দেহটা প্রধানত কীরকম, হ্যাপ্লয়েডটাকে আমরা গেমিটোফাইট বলি, আর গেমিটোফাইট দশটাকে আমরা কি বলি, থ্যালাস বলি। তোমার পরীক্ষায় থ্যালাসের বাহ্যিক গঠন আসুক আর রিক্সের বাহ্যিক গঠন আসুক, তুমি চিত্র কি দিবা, সেম, প্রশ্নের উত্তরও কি সেমই দিবা। 1 মিনিট পানি খাই একটু। আসো চিত্র দেখে খেয়াল করো, এটা হচ্ছে ওটা থ্যালাস। এই থ্যালাসটা দেখতে হচ্ছে সবুজ, কি বর্ণের, সবুজ বর্ণের। এটা কীরকম থাকে, শায়িত অবস্থায় থাকে। শায়িত অবস্থা কি আমি তোমাকে দেখাচ্ছি। এটা দুইটা পৃষ্ঠ দেখো এরকম, এটা ধরো একটা থ্যালাস, এটা হচ্ছে এরকম শুয়ে থাকে, তাহলে শায়িত। দেখো তো আমার হাতের এই তল আর এই তল কি সেম না, সেম না, তাই আমার হাতটা কি বিষম পৃষ্ঠ, তাহলে এটাও কীরকম বিষম পৃষ্ঠ। তাহলে তুমি এটা সম্পর্কে 3টা বৈশিষ্ট্য জানলা, বিষম পৃষ্ঠ, শায়িত এবং হচ্ছে কি সবুজ। দেখো এটার প্রতিটা শাখার মধ্যে মাঝ বরাবর একটা দাগ আছে না, এই মাঝ বরাবর যে দাগগুলা এইগুলাকে আমরা বলি মধ্যশিরা, কি বলি, মধ্যশিরা। দেখো আমার হাতে যে এই যে দাগগুলা গেছে, এই দাগগুলা বরাবর একটা খাজও আছে না, শুধু কি দাগ গেছে এরকম না, একটা খাজও আছে, তুমি হাত দিলে এরকম, হাত দিলে তুমি বুঝতে পারবে একটা খাজও হয়েছে, তাহলে ওইগুলাকে আমরা কি বলি, খাজ বলি, বা ডরসাল ফিউরো বলি, কি বলি, ডরসাল ফিউরো বা ফুরো যাই বলো বলি। এখন প্রতিটা শাখার মাথায় দেখো তো এরকম একটা খাজের মতো তৈরি হয়েছে না, খাজ। তুমি কি জানো শাখা, চূড়া, চূড়া মানে কি, চূড়া মানে হচ্ছে অ্যাপেক্স, অ্যাপেক্স মানে কি চূড়া। তাহলে আর সবার উপরে যেটা থাকে ওই টার্মের জন্য আমরা ইউজ করি অ্যাপেক্স থেকে আসছে এপিক্যাল, কি আসছে এপিক্যাল। তাহলে আমাকে বলো এই যে নচটা, এই নচটাকে তুমি কি নচ বলবা, নচ মানে হচ্ছে খাজ, এপিক্যাল নচ। ওকে, আর এইখানে দেখো তোমার কয়টা শাখা হয়েছে, উপরে গিয়ে 2টা শাখা হয়ে গেছে না, এই যে একটা শাখা, এই যে একটা শাখা, এই জন্য এই শাখাগুলোকে কি বলা হয়, দ্যাঘ্র শাখা বলে, কি বলে, দ্যাঘ্র শাখা। তাহলে উপরের দিকে কি থাকে, এপিক্যাল নচ বা অগ্রস্ত খাজ থাকে, আর উপরের দিকে দ্যাঘ্র শাখা হয়। তারপর হচ্ছিল উপরের দিকে কি থাকে, মধ্যশিরা থাকে, আর হচ্ছিল মধ্যশিরা বরাবর ডরসাল ফুরো থাকে। আমাদের পড়া শেষ। দেখো তাহলে দেহটা কীরকম, গেমিটোফাইট আমরা জানি, দেহকে মূলকাণ্ড পাতায় বিভক্ত করা যায় না, মানে হচ্ছে থ্যালয়েড আমরা জানি। উপর দিকে কীরকম থাকে, দ্যাঘ্র শাখা থাকে, দ্যাঘ্র মানে কি দুই থেকে আসছে, প্রান্তটা কি হয়ে যায়, 2 ভাগ হয়ে যায়। আর কীরকম দেখতে, সবুজ, শায়িত অবস্থা এবং বিষমপৃষ্ঠ, পড়ে ফেলছি। এখন রিক্সার পাতাগুলা কীরকম যেন, থ্যালাসগুলা অনেকগুলা একসাথে একটার উপর একটা সহ্য থেকে এরকম দেখা যায়, মনে হয় একটা গোলাপের পাপড়ি, কি মনে হয়, গোলাপের পাপড়ির মতো মনে হয়। তো এটাকে আমরা কি বলি, রোজেট বলি। দেখো গোলাপের পাপড়ি, গোলাপ মানে কি রোজ, তাহলে গোলাপের পাপড়ির মতো, এই জন্য এটাকে আমরা কি বলি, এই অবস্থাটাকে রোজেট বলে, কি বলে, রোজেট বলে। আচ্ছা, তো থ্যালাসের উপরের পৃষ্ঠ যেটা আছে, থ্যালাসের উপরের পৃষ্ঠের মধ্যে কি থাকে, লম্বালম্বি মধ্যশিরা আমরা পড়লাম, এই মধ্যশিরা বরাবর কি থাকে, একটা খাস থাকে, যেটাকে আমরা ডরসাল ফিউরো বলি। আসো, প্রতিটা শাখার শীর্ষে একটা খাস থাকে, ওইটাকে আমরা অগ্রস্ত খাজ বা এপিক্যাল নচ বলি। এপিক্যাল মানে কি চূড়া বলছিলাম। দেখো নিচের দিকে, থ্যালাসের নিচের দিকে মূল তো থাকবে না, যদি বহুকুশি থাকে ওইটাকে আমরা কি বলবো, স্কেল। এই যে আমি পড়াইছি না, রাজা হইলে একজন, রাইজয়েড থাকলে মানে এক কোষী, তাহলে এক কোষী থাকলে কি রাইজয়েড বলবো। আর রাইজয়েড কয় রকম হইতে পারে, 2 রকম, মসৃণ এবং হচ্ছে কি অমসৃণ। ক্লিয়ার? আচ্ছা, এখন আসো রিক্সিয়া জলজ প্রজাতিতে। আচ্ছা তোমার আমাকে বলো মূলের কাজ কি। মূলের কাজ হচ্ছিল তোমার মাটির সাথে তোমাকে একটা উদ্ভিদকে আটকিয়ে রাখা, এবং হচ্ছিল কি মাটি থেকে হচ্ছিল পানি এবং খনিজ লবণ শোষণ করা। তাহলে এই রাইজয়েড স্কেলেরও কাজ কি হবে, সেম। তাহলে ওদের কাজ হচ্ছিল কি মাটির সাথে আটকায় রাখা এবং মাটি থেকে পানি খনিজ লবণ কি করা, শোষণ করা। ঠিক আছে, তাহলে বলো এদের প্রধান জীবনচক্রটাকে আমরা বললাম গেমিটোফাইট, তাহলে এদের গৌণ জীবনচক্র যেটা স্পোরোফাইট হবে না, তাহলে স্পোরোফাইটটা হচ্ছে কি এদের মেইন না। তাহলে এই স্পোরোফাইটটা কই সীমাবদ্ধ থাকে, এই স্পোরোফাইটটা হচ্ছে তোমার ক্যাপসুলের মধ্যে সীমাবদ্ধ। কোথায় সীমাবদ্ধ, একটা ক্যাপসুলে সীমাবদ্ধ থাকে, ক্যাপসুলের মধ্যে সীমাবদ্ধ, স্বাধীনভাবে জীবনযাপন করে না। ক্লিয়ার? পারবা? এখন আসো অভ্যন্তরীণ গঠন। তুমি আমাকে বাইরে থেকে দেখছো, এটা হচ্ছিল বাহ্যিক গঠন, তুমি আমাকে ভিতর থেকে দেখতেছো, এটা হচ্ছিল কি অভ্যন্তরীণ গঠন। আমার হার্ট কয়টা, লাংস কয়টা, বা ফুসফুস কয়টা, হৃৎপিণ্ড কয়টা, যকৃৎ কয়টা, ওই জিনিসটা। তো অভ্যন্তরীণ গঠন তুমি যদি তাকাও, এই যে দেখো এই বিষয়টা, এটার মধ্যে সবার উপরে যে তোমার ছিল এই সারিগুলো দেখতেছো না, লম্বা লম্বা সূত্রগুলা, এই সূত্রগুলোর মধ্যে সালোক সংশ্লেষণ হয়। কি হয়? সালোক সংশ্লেষণ। এই জন্য এইটাকে বলা হয় তোমার হচ্ছিল ফটোসিনথেটিক অঞ্চল। কি বলা হয়? ফটোসিনথেটিক অঞ্চল বলে। এখন তুমি কি জানো এসিমিলেশন মানে কি? দেখো
এসিমিলেশন বা হচ্ছিল কি আত্তীকরণ। আত্তীকরণ বা এসিমিলেশন হচ্ছে তোমার দেহের বহিরাগত কিছুকে তুমি তোমার দেহের জিনিসে কনভার্ট করছো। এটা সোজা বাংলা ভাষায় আমি তোমাকে বুঝাই দিলাম। ধরো তুমি হচ্ছিল ভাত খাইলা, তোমার বডিতে তো নর্মালি কি ভাত থাকে না, তুমি ওটাকে গ্লুকোজে কনভার্ট করলা, তাহলে ওইটাই কি তুমি করলা এসিমিলেশন বা আত্তীকরণ করলা। এই যে আমরা সালোক সংশ্লেষণ, শ্বসন, এগুলো আসলে কি করি এসিমিলেশন করি, যেটা আসলে আমাদের বডির বিভিন্ন উপাদানে আমরা কি করি কনভার্ট করি, এটাকে আমরা এসিমিলেশন বা আত্তীকরণ বলি। তাহলে এখানে যেহেতু তোমার ছিল ফটোসিনথেসিস হইতেছে, ওইটাকে এসিমিলেশন তার বডির জন্য, তাই এই সূত্রগুলোকে আমরা দুইটা নামে ডাকি, হয় তোমার ফটোসিনথেটিক, ফটোসিনথেটিক মানে কি সালোক সংশ্লেষণ ফটোসিনথেসিস, তাই এটাকে ফটোসিনথেটিক সূত্র বা আত্তীকরণ সূত্র বলি, বা ইংলিশে বললে কি বলা হয় অ্যাসিমিলেটরি ফিলামেন্ট বলে। ক্লিয়ার? আচ্ছা দেখো এই সবগুলো তো তুমি বুঝলা, এইগুলা এই যে একটা, এই যে একটা, এই যে একটা, এইসব জিনিসপত্র। এখন দেখো তো এই কোষগুলো যেহেতু সালোক সংশ্লেষণ করে, তুমি বলতেছো ফটোসিনথেটিক অঞ্চল মানে কি সালোক সংশ্লেষণ করে, তাহলে সালোক সংশ্লেষণ করলে অবশ্যই এদের মধ্যে কি আছে ক্লোরোপ্লাস্ট আছে, তাহলে এদের মধ্যে কি আছে ক্লোরোপ্লাস্ট আছে। ক্লিয়ার? তাহলে এদের মধ্যে ক্লোরোফিল থাকে, ক্লোরোপ্লাস্ট আছে। এখন আসো আমি ক্লোরোফিল এ লিখছি যদিও, কিন্তু তুমি যদি উপরের একটা করে কোষ দেখো, দেখো তো এই একটা করে কোষ, এগুলোর মধ্যে কি ক্লোরোপ্লাস্ট আছে না নাই? ক্লোরোপ্লাস্ট নাই, ফাঁকা ফাঁকা দেখা যাচ্ছে না। তাহলে এই যে আত্তীকরণ সূত্র বা এসিমিলেটরি সূত্র বা ফটোসিনথেটিক সূত্রগুলোর উপরে একটা করে কোষ মিলে যেগুলা ক্লোরোপ্লাস্ট বিহীন এবং অন্য কোষগুলোর থেকে আকারে বড় হয়, ওইগুলা কি ফর্ম করে উদ্যোতক গঠন করে। এই উদ্যোতক হচ্ছিল ফটোসিনথেটিক অঞ্চলেরই কি একটা পার্ট। এখন একটা জিনিস চিন্তা করো, ধরো আমার হাত, এইটা হচ্ছে একটা তোমার আত্তীকরণ সূত্র, এইটা হচ্ছে একটা আত্তীকরণ সূত্র। তুমি যদি চিন্তা করো, এই যে দেখো আমার দুইটা হাতের মাঝখানে কি আছে, একটা প্রকোষ্ঠ আছে না, এই প্রকোষ্ঠটার মধ্যে কি অনেক বায়ু আছে, তো এটাকে কি বলা হয় বায়ু প্রকোষ্ঠ। তাহলে দুইটা আত্তীকরণ সূত্রের মাঝখানে যে প্রকোষ্ঠটা থাকে ওটাকে আমরা কি বলি তোমার বায়ু প্রকোষ্ঠ বলি। আচ্ছা এখন বলো তুমি কি দেখতেছো, একটা বায়ু প্রকোষ্ঠ, আমি এটাকে উল্টাই দিলাম তোমার দিকে, তাহলে বলো তোমার এখন কি দেখা যাচ্ছে, একটা ছিদ্র দেখা যাচ্ছে না? তাহলে যেটাকে আমরা এইভাবে প্রকোষ্ঠ বলছিলাম, এইভাবে দেখে কি বলতেছি ছিদ্র। তার মানে এই বায়ু প্রকোষ্ঠ, প্রকোষ্ঠগুলো উন্মুক্ত হয় বাইরে কি দিয়ে একটা ছিদ্র দিয়ে, তাহলে উপরের পার্টটাকে আমরা বলবো বায়ু ছিদ্র আর নিচের পার্টটাকে আমরা কি বলবো বায়ু প্রকোষ্ঠ। তাহলে দুইটা আত্তীকরণ সূত্রের মাঝখানে যে ফাঁকা জায়গাটা আছে এইটাকে আমরা বলি বায়ু প্রকোষ্ঠ, আর বাইরে যে উন্মুক্ত হয়েছে যে ছিদ্রটা দিয়ে ওইটাকে আমরা কি বলি বায়ু ছিদ্র বলি। তাহলে দেখো আমাদের এগুলো পড়া শেষ। ক্লোরোপ্লাস্টযুক্ত খাড়া কোষের সারি নিয়ে গঠিত ফটোসিনথেটিক অঞ্চল, যেটাকে আমরা আত্তীকরণ সূত্র বা এসিমেট্রি ফিলামেন্ট বলি। এই অঞ্চলে কি হয় ফটোসিনথেসিস হয়, খাদ্য তৈরি হয়। দুইটা সূত্রের মাঝখানে মধ্যবর্তী স্থানে যে ফাঁকা স্থান বায়ুপূর্ণ স্থান আছে ওইটাকে আমরা বায়ু প্রকোষ্ঠ বা কি বলি এয়ার চেম্বার বলি। আর বায়ু প্রকোষ্ঠগুলো বাইরে উন্মুক্ত হয় কিসের মাধ্যমে একটা ছিদ্রপথে, ওইটাকে আমরা কি বলি বায়ু ছিদ্র বলি। কি বলি বায়ু ছিদ্র বলি। ক্লিয়ার? এখন আসো আত্তীকরণ সূত্রের বাইরের দিকে কোষগুলা কি থাকে একটু বড় হয় সাইজে আর ক্লোরোপ্লাস্ট বিহীন থাকে, ওইগুলো একসারি কোষ মিলে কি তৈরি করে অসম্পূর্ণ ঊর্ধ্বত্বক গঠন করে। যা দেখাইছি চিত্রের মধ্যে তাই এখানে লেখা, এক্সট্রা কিছু লেখা নাই। আবার আসো চিত্রের মধ্যে, এরপরে যে অঞ্চলটা বলো, এটার মধ্যে তো ফটোসিনথেসিস হলো, ফটোসিনথেসিস হলে কি তৈরি হবে খাদ্য, তাহলে এই খাদ্যটা সঞ্চয় করবে কি এই পরের অঞ্চলটা, তাহলে ওই অঞ্চলটাকে আমরা বলি সঞ্চয়ী অঞ্চল। কি অঞ্চল? সঞ্চয়ী অঞ্চল। এই সঞ্চয়ী অঞ্চল কোন ধরনের কোষ দ্বারা গঠিত? প্যারেনকাইমা। আর এটার মধ্যে অনেক কি থাকে অনেক শ্বেতসার দানা থাকে, কারণ এর আগের কোষটাই কি তৈরি করছে এই শ্বেতসারগুলো তৈরি করছে। তারপর দেখো এদের মধ্যে কি কোনো আন্তঃকোষীয় ফাঁকা স্থান আছে? একটা কোষের মধ্যে আরেকটা কোষের সাথে কোনো ফাঁকা জায়গা আছে না? নাই। তাহলে এদের কি নাই আন্তঃকোষীয় ফাঁকা জায়গা নাই। তারপরে আসো নিচের দিকে, এই পার্টটাকে আমরা কি বলতেছি নিম্নত্বক। নিম্নত্বক থেকে কি বের হয়? দেখো আমরা জানি এদের মূল নাই, মূলের পরিবর্তে বহুকোষী কি থাকে স্কেল। আর একজন রাজা তাহলে ছিল কি এক কোষী, তাহলে রাইজয়েড কয় কোষী? এক কোষী। এটা হইতে পারে মসৃণ অথবা হইতে পারে কি অমসৃণ। ক্লিয়ার? পারবা? তাহলে ছিল আমাদের এই কি পড়া শেষ, বাহ্যিক গঠন পড়াও শেষ। তাহলে দেখো এরা প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত, এটার মধ্যে আন্তঃকোষীয় ফাঁকা স্থান নাই, এটার মধ্যে কি থাকে শ্বেতসার দানা থাকে, আর এটার মধ্যে কি থাকে প্রচুর খাবার যেটা তৈরি হয় আগের ধাপে ওইটা কেন সঞ্চিত হয়। আর সবার নিচের অঞ্চলটা এটা কি করে মাটির সাথে যুক্ত রাখে, এবং হচ্ছিল এখান থেকে কি তৈরি হয় এককোষী রাইজয়েড আর বহুকোষী স্কেল। আর রাইজয়েডটা কয় রকম হতে পারে? দুই রকম, মসৃণ এবং কি অমসৃণ। আর নিম্নত্বকটা গঠিত হয় একসারি কোষ দ্বারা, যেমন হচ্ছে ওই যে নিচের যে কোষটা আছে একসারি, ওই একসারি কোষ দ্বারা কি গঠিত হয় নিম্নত্বক গঠিত হয়। ক্লিয়ার? পারবা? শেষ।
এখন আসো রিক্সার গুরুত্ব। রিক্সাকে পরিবেশ দূষণের কি বলা হয়? সূচক। কিন্তু নির্দেশক বলা হয় কাকে? নির্দেশক কাকে বলে? লাইকেনকে। কিভাবে মনে রাখবা? দেখো, নতে হচ্ছিল নির্দেশক, আবার নয়ের সাথে যদি আমি একটা এরকম দিয়ে দিই তাহলে কি হয়ে যাবে? লাইকেন ল। দেখো, ন আর ল এর সাথে অনেক মিল আছে না? এই জন্য নির্দেশক যদি তোমার পরীক্ষায় আসে, বা পরিবেশ দূষণের নির্দেশক বলো, বায়ু দূষণের নির্দেশক বলো, উত্তর লাইকেন। পরিবেশ দূষণের সূচক বলো, বায়ু দূষণের সূচক বলো, উত্তর কি হবে? রিক্সিয়া। এরা কি করে? মাটিতে অর্গানিক সাবস্টেন্স অ্যাড করে, মাটিতে জৈব পদার্থ কি করে? সংযোজনের ভূমিকা পালন করে। আর তুমি যদি বিবর্তন বুঝতে চাও, প্রথম যে স্থলজ উদ্ভিদগুলো আছে ওদের বিবর্তনিক বৈশিষ্ট্য, মানে শুরুতে উৎপত্তির সময় ওরা কীরকম ছিল, ওই সম্পর্কে তুমি আইডিয়া পাবা কাদের থেকে? এই ব্রায়োফাইটা কোষ থেকে। ক্লিয়ার? তার মানে আমাদের কি পড়া শেষ? আমাদের ব্রায়োফাইটা পার্টটুকু পড়া শেষ। এখন আসো টেরিডোফাইটা। তুমি কি জানো টেরন শব্দের অর্থ কি? টেরন শব্দের অর্থ ছিল ডানা, ডানা কাটা পরি, ঠিক আছে? সরি, ডানা কাটা পরি না, ওরা হচ্ছে ডানাযুক্ত উদ্ভিদ, ঠিক আছে? তো এই যে টেরন শব্দটা আসছে থেকে? ডানা থেকে। তাহলে পাতাগুলা এমনভাবে থাকে, বুঝছো, তোমার দেখে মনে হবে কি যেন একটা পাখি ডানা মেলে উঠতেছে। ধরো কাইন্ড অফ, আমি যদি আঁকি, যদি আমি ভালো আর্টিস্ট না, এরকম থাকে পাতাগুলা, আর এরকম না। আর আমি যদি পাখি আঁকি, দেখো তো পাখিরা এরকম না, এরকমভাবে চিলগুলো উড়ে সময় দূর থেকে এরকম দেখা যায় না? তাহলে দেখতেও কীরকম? পাখি যেভাবে উঠতেছে এরকম দেখতে, এই জন্য এদেরকে কি বলা হয়? ডানাযুক্ত উদ্ভিদ। আচ্ছা, এই থেকেই তোমার টেরিডোফাইটার নামটা আসছে। আচ্ছা, আমাকে বলো, আমরা পড়ে আসছিলাম ব্রায়োফাইটার দেহটা প্রধানত হ্যাপ্লয়েড, তাহলে এদের দেহটা কি হবে? ডিপ্লয়েড। আর ডিপ্লয়েড দেহকে আমরা কি বলি? স্পোরোফাইট। তাহলে এদের দেহে স্পোরোফাইটটা কি? প্রধান। আর গেমিটোফাইটটা তাহলে কীরকম হবে? সংক্ষিপ্ত। কীরকম হবে? সংক্ষিপ্ত। আচ্ছা, আমাকে বলো, ব্রায়োফাইটার ক্ষেত্রে গেমিটোফাইট জীবনচক্রকে আমরা কী নামে ডাকছি? থ্যালাস নামে ডাকছি। কী নামে ডাকছি? থ্যালাস। তাহলে এটাকে আমরা থ্যালাস নামে ডাকছি ব্রায়োফাইটার ক্ষেত্রে। আচ্ছা, কোনো কিছু ইনঅ্যাক্টিভ কিনা তুমি কিভাবে বুঝবা? মানে ইনঅ্যাক্টিভ বলতে কি? নিষ্ক্রিয় কিনা? ইনঅ্যাক্টিভ বা নিষ্ক্রিয় কিনা তুমি আসলে বুঝবা কিভাবে? ইনঅ্যাক্টিভ বা নিষ্ক্রিয় বুঝতে গেলে তোমাকে দুইটা জিনিস দেখতে হবে। নামের শুরুতে প্রো আছে, কি আছে? প্রো। দেখো, কোনো কিছু নামের শুরুতে প্রো আছে, যেমন আমি তোমাকে বললাম প্রো রেনিন, তার মানে কি? সে নিষ্ক্রিয়। তারপরে আমি তোমাকে বললাম যে নামের শেষে জেন, যেমন হচ্ছিল কি? পেপসিনো জেন। তাহলে বলো, পেপসিনো জেন কি? নিষ্ক্রিয়। তাহলে নামের শুরুতে প্রো এবং শেষে জেন থাকলে ওটাকে কি বলি? আমরা নিষ্ক্রিয় বলি বা ইনঅ্যাক্টিভ বলি। তো এইখানে তুমি এটা এভাবে মনে রাখবা, ব্রায়োফাইটার ক্ষেত্রে এটা হচ্ছে প্রধান ছিল, এই জন্য এটাকে আমরা থ্যালাস বলছি। এখন হচ্ছে প্রধান স্পোরোফাইট। তাহলে এটা আমরা মনে রাখতে পারি। তাহলে এদের ক্ষেত্রে থ্যালাসটা কি হয়ে গেছে? নিষ্ক্রিয় হয়ে গেছে। তো নামের শুরুতে তোমার প্রো বসবে অথবা শেষে কি বসবে? জেন বসবে। নামের শুরুতে প্রো অথবা শেষে জেন। তো আমরা কি দেখছি? থ্যালাস ও জেন সুন্দর লাগে না? সো আমরা প্রো থ্যালাস দিছি, এই জন্য নামটা সুন্দর লাগতেছে। সো ওটা কি? প্রো থ্যালাস। ক্লিয়ার? এভাবে মনে রাখতে পারো। জনুক্রম, হেটারোমরফিক জনুক্রম কি? জনুক্রম আসলে এরকম, জনুক্রম বলতে আসলে কি বোঝায়? যে জীবনচক্রে হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড জীবনচক্রটা পর্যায়ক্রমে আসে, বুঝছো? তাহলে এদের ক্ষেত্রে আমরা কি দেখতেছি? দেখো তো, স্পোরোফাইট মানে কি? ডিপ্লয়েড, তারপর হচ্ছে হ্যাপ্লয়েড জীবনচক্র আসছে, তার মানে দুইটাই আসছে, তার মানে ওদের জনুক্রম আছে। বাট এইখানে তুমি একটাকে প্রধান বলতেছো, তাহলে এটা হচ্ছিল খুবই দীর্ঘ, আর গেমিটোফাইটটা কি? সংক্ষিপ্ত। তাহলে এটা কি তোমার হচ্ছে দুইটা সমান হইল না? সমান না। এই জন্য নাম কি? হেটারোমরফিক জনুক্রম। হ্যাটারো মানে কি? হ্যাটারো মানে সমান না বা ভিন্ন। তাহলে দুইটা হচ্ছিল ভিন্ন ভিন্ন সময়ের হয়, এই জন্য হ্যাটারোমরফিক। এর দেহটাকে কি ভাগ করা যায়? মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায়। আমরা যদি দেহকে এসে বিভক্ত করা যায়, মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায়। কাণ্ডটা কি জাতীয় হয়? কাণ্ডটা হচ্ছে রাইজোম জাতীয় হয়। রাইজোমের আরও এক্সাম্পল আছে, কি কি? আদা আর হলুদ। আদা হচ্ছিল কীরকম? রাইজোম জাতীয় কাণ্ড। হলুদও কীরকম? রাইজোম জাতীয় কাণ্ড। ঠিক আছে, আসো। তারপরে হচ্ছিল তোমার পুংজননাঙ্গকে কি বলি? আমরা আগেই বলছিলাম অ্যানথেরিডিয়াম বলি, জানি। ব্রায়োফাইটার ক্ষেত্রে যেটা, টেরিডোফাইটার ক্ষেত্রেও কি এটাই আর্কিগোনিয়াম বলি। এখন আর্কিগোনিয়াম থেকে কি তৈরি হয়? ডিম্বাণু তৈরি হয়, বুঝছো? ডিম্বাণুটা কীরকম থাকে? আমাদের মতো নিশ্চল, মানে মানুষের যেরকম ডিম্বাণু নিশ্চল, ওদেরটাও কি নিশ্চল। আর শুক্রাণুটা কীরকম হয়? সচল, এই জন্য কি? বহু ফ্লাজেলাযুক্ত। কি? বহু ফ্লাজেলাযুক্ত। দেখো, একটা ইম্পর্টেন্ট জিনিস তুমি নোট করো, বলো বাই মানে কি? বাই মানে হচ্ছিল 2। তাহলে যে ব্রায়োফাইটা শুক্রাণু কয় ফ্লাজেলা যুক্ত? ব্রায়োফাইটার শুক্রাণু হচ্ছিল তাহলে তোমার 2 ফ্লাজেলা যুক্ত, ডি ফ্লাজেলেট। কীরকম? ডি
ফ্লাজেলেট। আর টেরিডোফাইটাটা তাহলে কীরকম হবে? বহু ফ্লাজেলা যুক্ত। কীরকম? বহু ফ্লাজেলা যুক্ত। এটা ভুল করা যাবে না, এটা অনেক বেশি এমসিকিউ এ আসে। দেখো আগেরটার জননাঙ্গ বহুকোষী ছিল, এখন এটা তো বহুকোষী থাকবে নাকি উন্নত হবে, এককোষী হয়ে যাবে? না, আমরা জানি পর্যায়ক্রমে উন্নতির দিকে যাচ্ছে। তো হচ্ছে এদের জননাঙ্গটাও কি বহুকোষী এবং বন্ধা কোষাবরণ দিয়ে আবৃত। এদের ঢেকি শাক মানে কি? ডায়োপটেরিস। তাহলে আমি যদি তোমাকে টেরিস বলি সারাদিন তুমি আসলে চিনবাই না যে টেরিডোফাইটার ফার্নবর্গীয় কোনটা, বাট তোমাকে ঢেকি শাক বলছি, তার মানে এই নামটা তুমি শুনছো, আমি জানি তুমি নামটা শুনছো, তাহলে তুমি আর কি এখন একটু পরিচিত লাগতেছে না? তাহলে নিজের আপন মনে হইতেছে যে হ্যাঁ এই শেষমেশ একজন আপনজনকে খুঁজে পাইলাম। তাহলে এই হচ্ছে ঢেকি শাক মানে কি? ডায়োপটেরিস। এটা কিন্তু পরীক্ষা আসে। ঢেকি শাকের বৈজ্ঞানিক নাম। আসো টেরিসের বৈশিষ্ট্য। এই যে দেখো বলছিলাম না চালাক না হলে টিকা মুশকিল। তো টেরিসের বৈশিষ্ট্য আসলে আমরা কী করবো? টেরিডোফাইটের যে বৈশিষ্ট্যগুলো মাত্র পড়লাম ওই জিনিসগুলো দিব। এটা আসছে কবে? চিটাং বোর্ড 15-তে। দেখো তাহলে তুমি শুরুতে টেরিডোফাইটার বৈশিষ্ট্যগুলো লিখবা। এরা রোদে জন্মাইতে পছন্দ করে, এই জন্য এটাকে কী বলা হয়? সানফার্ন বলে। আর আমরা রোদে গেলে কি হয়? সানবার্ন না? তাহলে ওদেরকে বলি সানফার্ন। আর হচ্ছিল প্রাচীরের গায়ে বা ইটের স্তূপে জন্মায় বলে এদেরকে আমরা কি বলি? সাব এরিয়াল বলি। কি বলি? সাব এরিয়াল বা অর্ধবায়বীয় বলি। কি বলি? অর্ধবায়বীয়। ঠিক আছে, তারপরে আসো এখানে মূল হচ্ছিল কিরকম ধরনের মূল থাকে? ওদের মূলটা হচ্ছিল অস্থানিক মূল। কীরকম বের হয়? গুচ্ছাকারে বের হয়। কীরকম? গুচ্ছাকারে। ঠিক আছে, আমরা জানি সাইকাসের ক্ষেত্রেও কীরকম, যে নগ্নবীজের ক্ষেত্রে সাইকাসের হচ্ছে প্রাথমিক অবস্থায় প্রধান মূল, পরবর্তী প্রধান মূল নষ্ট হয়ে গুচ্ছমূল তৈরি হয়। এখন আসো তোমার কাণ্ডটা কী জাতীয়? রাইজোম জাতীয়। এবং কাণ্ডের ভাস্কুলার বান্ডেলটা কীরকম? জাইলেম কেন্দ্রিক বা হেড্রোসেন্ট্রিক। তুমি কি জানো জাইলেম কেন্দ্রিকগুলোর এক্সাম্পল কী কী? জাইলেম কেন্দ্রিকের একটা এক্সাম্পলের নাম হচ্ছিল টেরিস। কি? টেরিস। তাহলে টেরিসের সবগুলাই হচ্ছিল কীরকম? জাইলেম কেন্দ্রিক হয়। তাহলে আমি যদি বলি কাণ্ডটা কীরকম, কাণ্ডর হচ্ছিল ভাস্কুলার বান্ডেল হচ্ছিল কীরকম? জাইলেম কেন্দ্রিক। খুবই ইম্পর্টেন্ট। আসো পাতা হইতে পারে দুই রকম। যদি তোমার এখানে দেখে তিন রকম লাগতেছে, না আসলে কয় রকম? পাতা হচ্ছে দুই ধরনের। কয় ধরনের? দুই ধরনের পাতার মধ্যে এক নম্বরে হচ্ছিল তোমার কি? তোমার বাদামি বর্ণের শল্কপত্র থাকে। কি? বাদামি বর্ণের শল্কপত্র, যেটাকে আমরা কি বলি? রেমেন্টাম বলি। রেমেন্টাম, বাদামি বর্ণের শল্কপত্রকে রেমেন্টাম বলি, যা কাণ্ড বেষ্টক। কাণ্ডকে কি করে রাখে? আবৃত করে রাখে বা ঢেকে রাখে, কাণ্ড বেষ্টক। আরেক ধরনের পাতা আছে যেটাকে পল্লবপত্র বা ফ্রন্ট বলি। তাহলে যেটা নর্মাল পাতা ওইটাকে আমরা কি বলি? ফ্রন্ট। তাহলে ফার্নের পাতাকে কি বলা হয়? ফার্নের পাতাকে ফ্রন্ট বলে। এই ফ্রন্টটা কুণ্ডলিত থাকে, কচি অবস্থায় কীরকম থাকে? কুণ্ডলিত। দেখো তাহলে এই যে তোমার এই কিরকম থাকে? কচি অবস্থায় কুণ্ডলিত। কিরকম? কচি অবস্থায় ওকে ফাইন। আর অবস্থায় কিরকম থাকে? পরিণত অবস্থায় থাকে চিরসবুজ পক্ষল যৌগিক। এই এরো আমারটা খেয়াল করো, স্লাইডের এরোটা খেয়াল করো না, স্লাইডে এরোগুলো ভুল আছে। তাহলে দেখো পরিণত অবস্থায় কিরকম হয়? চিরসবুজ পক্ষল যৌগিক। ওকে। আর পত্ররন্ধ্রগুলো নিম্নতকে থাকে। দেখো পক্ষল যৌগিক বলতে এরকম একটা মোটা শাখা থাকে যেটাকে আমরা কি বলি? রেকিস। কি বলি? রেকিস। বুঝছো? এই রেকিসের মধ্যে পাতাগুলা সজ্জিত থাকে। রেকিসের মধ্যে কি থাকে? পাতাগুলা সজ্জিত থাকে। ওকে, তাহলে রেকিসের মধ্যে পাতাগুলা সজ্জিত। রেকিসের মধ্যে যে পত্রকগুলা সজ্জিত আছে এগুলাকে আমরা বলি পত্রক বা পিনা। মনে রাখবা যেটা হচ্ছিল শীর্ষে থাকে, বুঝছো? ধরো এইটা হচ্ছিল একটা পত্রক বা পিনা, এই তাহলে এই যে উপরেরটা এটা হচ্ছে সবচেয়ে বড়, বুঝছো? তাহলে বলবা শীর্ষের পত্রকটা কি থাকে? সবচেয়ে বড় থাকে। তাহলে শীর্ষের পত্রকটা কিরকম থাকে? সবচেয়ে বড় থাকে। ক্লিয়ার? ফাইন, বুঝবা? ওকে, তাহলে বলো তোমার ছিল পত্রকটার মধ্যে তোমার রেকিসের মধ্যে পত্রক বা পিনাগুলো সজ্জিত থাকে, আর তোমার যেটা সববার চূড়ায় থাকে এটা হচ্ছে সবচেয়ে বড়। এটা কি? সবচেয়ে বড় থাকে। তারপরে আমরা এতটুকু শেষ। এই কচি অবস্থায় পাতাগুলা কুণ্ডলিত থাকে। কীরকম থাকে? কুণ্ডলিত। এই কচি অবস্থায় পাতাগুলাকে ক্রুজিয়ার বলা হয়। আর এই যে কুণ্ডলিত যে এদের অবস্থাটা কীরকম? কুণ্ডলিত। এই কুণ্ডলিত অবস্থাটাকে আমরা বলি সার্সিনেট বার্নেশন। বার্নেশন মানে হচ্ছে সজ্জা। বার্নেশন মানে কি? সজ্জা। আর এই যে কুণ্ডলিত অবস্থায় সজ্জিত থাকে, ধরো এরকম
দেখো তো আমার হাতটা, আমার যে এই আঙ্গুলটা খেয়াল করো, এটা ছিল কীরকম একদম কুণ্ড এবং প্যাঁচায় ভিতরে গেছে কেন, তারপর যখন এরকম অবস্থায় থাকে কচি অবস্থায়, যখন তোমার আস্তে আস্তে বড় হয়, দেখো আস্তে আস্তে বড় হইতেছে, বের হয়ে আসছে, বুঝছো? তাহলে কচি অবস্থায় এরকম থাকে, কুণ্ডলিত থাকে, পরিণত অবস্থায় পক্ষল যৌগিক হয়ে যায়, যে আমি যে পাতাগুলো আঁকলাম এরকম একটা রেকিসের মধ্যে সজ্জিত থাকে। আচ্ছা, তুমি জানলা কাণ্ডের বাস্কুলার বান্ডেল হেড্রোসেন্ট্রিক, রেকিসের বাস্কুলার বান্ডেলটা কীরকম? মনে রাখবা রেকিসের বাস্কুলার বান্ডেলও কি তোমার জাইলেম কেন্দ্রিক, তাহলে রেকিসও কীরকম? রেকিস রেকিসের বাস্কুলার বান্ডেল হচ্ছিল তোমার জাইলেম কেন্দ্রিক। আর মনে রাখবা রেকিসের ক্ষেত্রে একটা এমসিকিউ আসে, রেকিসের স্টিলিটা দেখতে কীরকম? রেকিসের কি স্টিলি, এই স্টিলি হচ্ছিল আমাদের অষ্টম অধ্যায়ের পড়া টিস্যুর চ্যাপ্টারের। আপাতত জাস্ট মনে রাখো স্টিলিটা দেখতে অশ্বক্ষুরাকৃতির। স্টিলি জিনিসটা কি ওটা ওই চ্যাপ্টারে গিয়ে বুঝবা। অশ্বক্ষুরাকৃতি মানে কি? অশ্ব মানে কি ঘোড়া, হর্স, আর খুর মানে কি ওই যে লেগ, লেগের যে ফুটগুলো আছে না ওইগুলা, বুঝছো? লেগ ফুট। তাহলে অশ্বক্ষুরাকৃতি হচ্ছিল কি ঘোড়ার পায়ের যে খুরটা এই খুরের মতো। আর এদের তোমার পাতাকে আমরা কি বলি? ফ্রন্ট। আর কচি পাতাকে বলি ক্রুজিয়ার। শেষ বৈশিষ্ট্যগুলো আমাদের পড়া। এখন আসো অযৌন জনন। অযৌন জনন তোমাকে খুব ভালো করে বুঝতে হবে, কারণ এটা না বুঝলে তুমি আসলে জীবনচক্র বুঝবা না, জীবনচক্র না বুঝলে তুমি জনক্রম বুঝবা না, জীবনচক্র জনক্রম না পারলে তুমি টেরিস থেকে আনসি করতে পারবা না। তো এটা বোঝা খুবই ইম্পর্টেন্ট। আসো, আমি তোমাকে বলছিলাম না পত্রক কি? পত্রক বা পিনা। এই যে রেকিসের মধ্যে পাতাগুলো সজ্জিত থাকে এগুলাকে আমরা কি বলি? পত্রক বা পিনা বলি। এইরকমই একটা পাতার নিম্নতল, ধরো এটা হচ্ছিল একটা পত্রক, আমার এরকম একটা ডাল, এটা থেকে যে একটা পাতা বের হয়েছে, দেখছো? এই যে পাতাটা বের হলো, এই পাতাটা তার মানে এটা কি? এটা পত্রক বা পিনা। এটার নিম্নতলের কিনারা বরাবর কি? এই নিম্নতলের কিনারা বরাবর একটা অম্রা হতে কি তৈরি হয়? স্পোরাঞ্জিয়াম তৈরি হয়। কি তৈরি হয়? স্পোরাঞ্জিয়াম। যেখান থেকে স্পোর তৈরি হয় ওই মাতৃকোষটাকে আমরা কি বলি? স্পোরাঞ্জিয়াম বলি। তাহলে বলো পরিণত পত্রকে নিম্নতলের কিনারায় কি থাকে? অম্রা থেকে স্পোরাঞ্জিয়াম তৈরি হয়। স্পোরাঞ্জিয়ামগুলো নর্মালি গুচ্ছাকারে থাকে, যে গুচ্ছটাকে আমরা সোরাস বলি। কি বলি? সোরাস। কি বলা হয়? সোরাস বলে। এখন মনে রাখতে হবে সোরাসগুলো কীরকম। সোরাস হচ্ছে হলো বাদামি বর্ণের, সোরাস হচ্ছে হলো তোমার বৃক্ষাকার। তাহলে সোরাসের ক্ষেত্রে ছিল ব দিয়েই মনে রাখা যায়, সবগুলো ছিল ব দিয়ে। তাহলে সোরাসটা দেখতে কীরকম? বাদামি বর্ণের এবং হচ্ছিল কি বৃক্ষাকার। তোমার বন্ধুরা তোমাকে কি দিতে ভালোবাসে? বাঁশ দিতে ভালোবাসে। তো বাদামি সোরাস, বাদামি সোরাস এবং হচ্ছিল বৃক্ষাকার সোরাস, বাঁশ দিয়ে মনে রাখতে পারো। আচ্ছা, এখন এই যে পত্রক আমি তোমাকে বলছিলাম, এইটাকে কি বলছিলাম? ধরো তো এটা হচ্ছিল একটা পত্রক বের হয়েছে, ধরো এটা হচ্ছিল রেকিস, এটা হচ্ছিল রেকিস, এখান থেকে হচ্ছিল একটা পত্রক বের হয়েছে। তাহলে এই পত্রকের নিম্নতলের কিনারা বরাবর তৈরি হয়েছে কি তোমার? অম্রা থেকে স্পোরাঞ্জিয়াম তৈরি হয়েছে। ধরো একটা গুচ্ছ, এটাকে আমরা ধরলাম যে এটা হচ্ছিল কি, এটা এই দেখো এরকম এই গুচ্ছটা তৈরি হয়েছে, এটাকে আমরা বলতেছি স্পোরাঞ্জিয়ামের গুচ্ছ বা সোরাস। এখন পাতার নিম্নতলটা কি করে? এটাকে এরকম ঢেকে রাখে, বুঝছো? এরকম ঢেকে রাখছে। তাহলে নিম্নতলটা কীরকম হয়েছে দেখো তো, সাইডে তুমি যদি দেখো, দেখতে পাইতেছো? দেখতে পাইতেছো না, মানে আমি যদি সোজা করে দেখতে পাইতেছো। তাহলে নিম্নতলটা নিচের দিকে একটু বেঁকে ওটাকে ঢেকে রাখে। তাহলে ওইটাকে কি আবৃত করে রাখতেছে না? তাহলে এটার কি একটা আবরণ। এখন আমাকে বলো, এটা কি ওই সোরাসের প্রকৃত আবরণ, নাকি পাতাটা একটু বেঁকে আবৃত হয়েছে? এটা তো সোরাসের আবরণ, এটা পাতাটা বেঁকছে বলে তুমি আবরণের মতো লাগতেছে। তাহলে এটাকে কি তুমি ট্রু আবরণ বলবা নাকি ফলস বলবা? অবশ্যই ফলস বলবা। তাহলে এটাকে বলা হয় ফলস ইন্ডুসিয়াম। এই যে পত্রকটা ভিতরের দিকে একটু বেঁকে সোরাসকে যে ঢেকে রাখে, এটাকে আমরা কি বলি? ফলস ইন্ডুসিয়াম বলি। ফলস ইন্ডুসিয়াম। কি বলি? ফলস ইন্ডুসিয়াম। দাঁড়াও, এটা হচ্ছিল এরকম ইন্ডুসিয়াম। ওকে, ফলস ইন্ডুসিয়াম, দন্তান্ন ড সংযুক্ত। এখন এই স্পোরাঞ্জিয়াম কি দ্বারা গঠিত? বৃন্ত এবং ক্যাপসুল দ্বারা গঠিত। প্রত্যেকটা স্পোরাঞ্জিয়াম কি দ্বারা গঠিত? বৃন্ত এবং ক্যাপসুল। ক্যাপসুলের তিনটা অংশ থাকে, আর বৃন্তর আগে ক্যাপসুলের পার্টি ধরা হয়। কি কি? একটা হচ্ছিল এনুলাস, স্ট্রোমিয়াম, আর হচ্ছিল বৃন্ত। কি কি? এনুলাস, স্ট্রোমিয়াম, আর হচ্ছিল বৃন্ত। দেখো আমি জিনিসটাকে তোমাকে বোঝাই, চিত্র দিকে খেয়াল করো। এই যে নিচে যেটার মধ্যে এটা ঝুলে আছে, এটার নাম কি? বৃন্ত। তারপর বৃন্তর উপরে যেটা আছে এই পার্টটাকে আমরা বলতেছি ক্যাপসুল, বৃন্তকে সহই আমরা কাউন্ট করি।
ক্যাপসুলের মধ্যে দেখো তো এই কোষ এই কোষ এই কোষ এই কোষ এই কোষ এই কোষ এই কোষগুলোর আবরণটা কি অনেক মোটা না? দেখো এই যে আবরণটা ছিল কি মোটা মোটা আবরণ দ্বারা গঠিত। তাহলে এই যে মোটা আবরণটা আছে এদেরকে আমরা বলি কি কাইটিন নির্মিত। তাহলে বলবা যে ক্যাপসুলের বেশিরভাগ অংশ কি নির্মিত? ওটা কাইটিন নির্মিত কোষের আবরণে আবৃত। এই যে কোষগুলো আছে কাইটিন নির্মিত কোষগুলা, এই কোষগুলা মিলে কি তৈরি করে? কোষগুলা মিলে তৈরি করে হচ্ছে তোমার এনুলাস। কি তৈরি করে? এনুলাস। তাহলে এরা কীরকম? কাইটিনযুক্ত এবং পুরু থাকে। তারপরে আসো এদের মধ্যে কিছু কি আছে? পাতলা কোষ আছে। এই কোষগুলা কীরকম? অনেক পাতলা। ঠিক আছে, তাহলে এই যে পাতলা কোষগুলো আছে এইগুলাকে কি বলা হয়? এইগুলাকে বলা হয় স্টোমিয়াম। পাতলা কোষগুলাকে কি বলা হয়? স্টোমিয়াম বলে। আমি মুছে দিছি কারণ তুমি তো এটা দেখে তোমার বাসায় প্র্যাকটিস করবা, তোমাদের স্লাইড পড়লেই হয়, নাহলে তুমি এই লেখার জন্য বুঝবা না ছবিটা। তাহলে ওইটাকে কি বলা হয়? পাতলা কোষগুলাকে স্টোমিয়াম বলে। আচ্ছা দেখো, তাহলে একটা পাতলা বলয়াকার কোষস্তর থাকে যেটাকে স্টোমিয়াম বলে। এখন এর ভিতরে দেখো তো, এর ভিতরে আছে হচ্ছিল স্পোর মাতৃকোষ। তাহলে স্পোরগুলো তৈরি হবে কোথায়? ভিতরে। তোমার ভিতরটা কীরকম দেখা যাইতেছে? এরকম না? তাহলে একটা স্পোর মাতৃকোষ থেকে স্পোর তৈরি হয় কয়টা? 4টা। 4টা স্পোর তৈরি হয়। এই স্পোরগুলো তৈরি হয় স্পোরোজেনাস টিস্যু থেকে। জেনাস মানে কি? জেনেসিস মানে তৈরি। তাহলে স্পোর তৈরি হয় যেই কোষ থেকে ওইটাকে আমরা কি বলি? স্পোরোজেনাস টিস্যু। তৈরি স্পোরোজেনাস টিস্যু। তাহলে এই যে স্পোরোজেনাস টিস্যু থেকে স্পোরগুলো তৈরি হয়েছে, স্পোরগুলো তো বের হয়ে আসবে না ভেঙে। এখন আমাকে বলো কোনটা ভেঙে সে বের হইতে পারবে? যেখানে এনুলা হচ্ছিল পুরু প্রাচীর বিশিষ্ট কাইটিন দ্বারা গঠিত, আর স্টোমিয়াম হচ্ছিল পাতলা প্রাচীর। কোনটা দিয়ে বের হওয়া তার জন্য ইজি, সে ইজিলি বের হইতে পারে। স্টোমিয়াম ফেটিয়ে তোমার হচ্ছিল কী হবে? ফাটিয়ে ওরা বের হয়ে যায়। তাহলে কোনটা ফাটে? স্টোমিয়ামটা ফেটে ওরা বের হইতে পারে। তাহলে যা স্পোর নির্গমনের সময় কি ফেটে যায়, তাহলে স্টোমিয়ামটা কি স্পোর নির্গমনের সময় ফেটে যায়। আচ্ছা এখন আসো ক্যাপসুলের ভিতরে কি থাকে? স্পোরোজেনাস টিস্যু, কারণ জেনেসিস মানে তৈরি, এই জন্য স্পোরোজেনাস টিস্যু বলি। তো এই যে স্পোরোজেনাস টিস্যুর মধ্যে স্পোর মাতৃকোষ থাকে কয়টা টোটাল? 16টা। কয়টা থাকে? 16টা। বলো 16টা যদি মিওসিস হয়, আমরা জানি মিওসিসের মাধ্যমে একটা থেকে তৈরি হয় 4টা, তাহলে 16 থেকে তৈরি হবে কয়টা? 64টা। সোরাস ছিল বাদামি বর্ণ, স্পোরো কি বাদামি বর্ণ। আর এটা কোনটা ফেটে বের হয়ে আসে? স্টোমিয়াম নাকি এনুলাস? আমরা দেখছি স্টোমিয়ামটা ফেটে বের হয়ে আসে। বের হইলো, বের হওয়ার পরে এরা কি হবে? ক্রমাগত মাইটোটিক বিভাজন হবে, হয়ে প্রোথ্যালাস গঠন করে। কারণ এদের কি এই জায়গাটা হচ্ছিল খুবই স্বল্পস্থায়ী, এই জন্য এরা যেটা গ্রহণ করে এটাকে আমরা কি বলি? প্রোথ্যালাস বলি। দেখো প্রোথ্যালাসটা দেখে তোমার কীরকম মনে হইতেছে? হার্ট, যাকে দেখে তোমার মনের মধ্যে এরকম একটা ভেসে ওঠে, বা তুমি তোমার খুব কাছের একজনকে এরকম ইমোজি পাঠাও, হ্যাঁ কতগুলো এরকম শেপের, তো এই হচ্ছিল হার্ট শেপ। ঠিক আছে, তো এই হার্টের মতো। তাহলে মনে রাখবা প্রোথ্যালাস, এই প্রোথ্যালাসের বৈশিষ্ট্য কতবার যে আসছে, মানে তোমার অনেকবার আসছে। এই চিত্র এবং প্রোথ্যালাসের গঠন অনেক ইম্পর্টেন্ট। বা তোমাকে বলবে টেরিসের তোমার ছিল যেই হ্যাপ্লয়েড দশাটা আছে ওটার গঠন, তাহলে প্রোথ্যালাসের গঠন আঁকতে হবে, তখন এই চিত্রটা আঁকবা। দেখো চিত্রটা তুমি কীভাবে মনে রাখবা? মনে রাখবা প্রোথ্যালাস হচ্ছিল তোমার সুহৃদ। কি হয়? তোমার সুহৃদ হয়। সুহৃদ মানে খুব কাছের আপনজন, মনের খুব কাছাকাছি। তাহলে সুহৃদ হচ্ছিল শতে হচ্ছিল সবুজ, শতে স্বতন্ত্র, শতে সবুজই, আর হৃত্তে হৃৎপিণ্ডাকার। তাহলে বলো সবুজ স্বতন্ত্র হৃৎপিণ্ডাকার। কি? সবুজ স্বতন্ত্র হৃৎপিণ্ডাকার সুহৃদ। এরা কীরকম? যেহেতু হ্যাপ্লয়েড, এরা কি হ্যাপ্লয়েড না? তাহলে এই যে হ্যাপ্লয়েড, কেন হ্যাপ্লয়েড? দেখো এই স্পোর মাতৃকোষ পর্যন্ত সবাই ছিল 2n, এখানে তো মিওসিস হয়েছে। আমরা জানি মিওসিস হলে কি হয়? ক্রোমোজোম সংখ্যা হ্রাস পায়, তাহলে এই স্পোরটা হয়ে গেছে n। তারপরে স্পোরটা বিভাজিত হয়েছে মাইটোটিক বিভাজনের মাধ্যমে ক্রোমোজোম সংখ্যা সমানই থাকে, তাহলে প্রোথ্যালাসও কীরকম? এই n, এই হ্যাপ্লয়েড। ক্লিয়ার? তারপরে সাথে এদের গ্যামেটোফাইট মানে কি? n। পারবো? আচ্ছা এখন আসো এদের নিচের দিকে কতগুলা কোষের মতো বের হয়েছে না? এগুলো দেখতে কিসের মতো? এককোষী রাইজয়েডের মতো না? তাহলে এদের নিম্নতকে কি বের হয়? এককোষী রাইজয়েড। আমরা জানি রাজা একজন, তো রাইজয়েড কি? এককোষী। ওদের কাজ কি? ওই মূলের মতোই মাটির সাথে যুক্ত রাখা এবং কি করা? খাদ্যর শোষণ করা। উপরের দিকে দেখো একটা খাজ আছে, তাহলে এটাকেও কি বলবা? এপিক্যাল নচ। আগেরটারেও বলছিলাম না এপিক্যাল নচ, এটাকেও কি বলা হয়? এপিক্যাল নচ বা অগ্রস্ত খাজ। এদের মধ্যে দেখো উপরের দিকে কে আছে? আর্কিগোনিয়াম। এখন তুমি তো জানোই আমাদের সমাজ ব্যবস্থাটা এমন হয়ে গেছে, মেয়েরা সবসময় উপরে থাকে, ছেলেরা নিচে। তুমি তোমার বাসায় চিন্তা করো, তোমার বাসায় সব কিছু কন্ট্রোল করতেছে কে? তোমার মা। তাহলে হচ্ছে তোমার মাকে কি সুপিরিয়র, আর তোমার বাবা কি? তোমার মায়ের কথার মতো উঠতেছে বসতেছে। তাহলে হচ্ছিল এনথেরিডিয়াম কি থাকবে? নিচে, আর আর্কিগোনিয়াম থাকবে কি? উপরে। তাহলে বলো রাইজয়েডের কাছাকাছি থাকে কি? এনথেরিডিয়াম, আর অগ্রস্ত খাজের কাছাকাছি থাকে কি? আর্কিগোনিয়াম। এই জন্য এদেরকে আমরা কি বলতে পারি? যে দুইটাই আছে, এই জন্য এদেরকে আমরা উভলিঙ্গ বলতে পারি। কি বলতে পারি? উভলিঙ্গ।
তাহলে উভলিঙ্গ বলা যায়। আর যেহেতু তোমার দুইটাই একই জনের মধ্যে আছে, পুংজননাঙ্গ এবং স্ত্রীজননাঙ্গ, তাহলে পুংজননকোষ স্ত্রীজননকোষ একই দেহে তৈরি হইতে পারে, এই জন্য কি এদেরকে সহবাসী বলা হয়। সহবাসী মানে কি, তোমার পুংজননকোষ এবং স্ত্রীজননকোষ যদি একজনই সাপ্লাই দেয়, ওটাকে আমরা কি বলি, সহবাসী উদ্ভিদ বলি। তাহলে এদেরকে আমরা সহবাসীও বলা যায়। তাহলে তোমার প্রোথ্যালাসের গঠন আসলে এই জিনিসগুলো দিবা, আর হচ্ছে এই চিত্রটাকে দিবা, শেষ। আসো টেরিসের যৌন জনন, এটা কিন্তু অনেকবার আসছে, লিখতে ভুল করছে, লেখে নাই, বাট আসলে এটা কিন্তু অনেকবার আসছে, সিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট। দেখো আমরা জানি আর্কিগোনিয়াম, আর্কিগোনিয়ামটা থাকে কোথায়, প্রোথ্যালাসের উপরের দিকে না, আমরা মাত্র পড়লাম। তাহলে প্রোথ্যালাসের কি উপরের দিকে থাকে, মানে অগ্রস্ত খাঁজের দিকে থাকে এই জায়গায়। তাহলে ছিল আর্কিগোনিয়ামটা কি আকৃতির, আমরা জানি মেয়েদেরটা ছিল কি ফ্লাস্ক আকৃতির, কারণ মেয়েরা চা দিয়ে কাজকর্ম করে, ফ্লাস্ক আকৃতির হয়। আর ছেলেদেরটা কীরকম হয়, গোলাকৃতি বা কি নাশপাতি আকৃতি বা নাশপাতি। আর এটাকে অ্যান্থেরিডিয়াম বলে। এটা থাকে কোথায়, অ্যান্থেরিডিয়ামটা থাকে হচ্ছিল তোমার রাইজয়েডের কাছাকাছি। ওকে, আচ্ছা। তারপরে তুমি চিত্রটা খেয়াল করো, এই দেখো এই যে স্ত্রীজন, এটা হচ্ছিল আর্কিগোনিয়াম। এটা কি আর্কিগোনিয়াম, আর্কিগোনিয়ামের উপরে একটা কোষ আছে, এটাকে বলা হয় গ্রীবা। আর নিচেরটায় যে কোষ আছে ওইটাকে বলা হয় ডিম্বাণু। আর মাঝখানে এই যে একটা কোষ, এটাকে বলা হয় উদরীয় নালিকা কোষ। এই যে পেট, এই যে পেট, পেট মানে কি উদর, তাহলে হচ্ছিল উদরীয় নালিকা কোষ। আর পরে যতগুলা কোষ আছে এগুলাকে বলা হয় গ্রীবা নালিকা কোষ। কি বলা হয়, গ্রীবা নালিকা কোষ বলে। কি বলে, গ্রীবা নালিকা কোষ। তাহলে বলো সবার উপরে কি থাকে, সবার উপরে আছে গ্রীবা। এটা দুইটা পার্ট, গ্রীবা এবং উদর। আর উদরের নিচের দিকেই, উদরের ঠিক নিচের দিকে দেখো এতটুক পার্ট হচ্ছিল উদর, এতটুক পার্ট হচ্ছিল গ্রীবা। তাহলে গ্রীবা আর হচ্ছিল উদর। তাহলে উদরের নিচের দিকে কি থাকে, ডিম্বাণু থাকে। উদরের নিচের অংশে ডিম্বাণু আর থাকে, যা থেকে পরবর্তী ডিম্বাণু তৈরি হয়। আর ডিম্বাণুকে রক্ষা করার জন্য এর উপরে কি আছে, এর উপরে আছে উদরীয় নালিকা কোষ এবং তোমার গ্রীবা নালিকা কোষ। তাহলে একে রক্ষা করার জন্য উদরীয় নালিকা কোষ এবং গ্রীবাদেশে গ্রীবা নালিকা কোষ আছে। পরিণত হয়ে গেলে দেখো, পরিণত হয়ে গেলে কি হয়, এই যে দেখো গ্রীবা নালিকা কোষ এবং হচ্ছিল যে উদরীয় নালিকা কোষগুলো ছিল ওইগুলা বিগলিত হয়েছে, হয়ে কি তৈরি করছে, একটা নালীপথ তৈরি করে দেয়, হয়ে একটা নালীপথ তৈরি করে। এই নালীপথের মধ্যে কি থাকে, এই নালীপথের মধ্যে ম থাকে। কে থাকে, মতে মনে রাখবা মিউসিলেজ, মতে হচ্ছিল মেলিক অ্যাসিড। মতে কি থাকে, মিউসিলেজ, মতে মেলিক অ্যাসিড। তাহলে মিউসিলেজ এবং মেলিক অ্যাসিড। এই তো আর্কিগোনিয়াম কি মেয়েদের, তাহলে মেয়েদের হচ্ছিল যে নালীপথটা তৈরি হবে ওটার মধ্যে কি থাকবে, মেলিক অ্যাসিড এবং হচ্ছিল মিউসিলেজ। ক্লিয়ার? আচ্ছা, তারপরে দেখো তাহলে হচ্ছিল আর্কিগোনিয়াম থেকে যে শুক্রাণুটা আসবে, এই মেলিক অ্যাসিডের কাজ কি, এই তুমি দিয়া বলছো কি মেলিক অ্যাসিড, এই মেলিক অ্যাসিডের কাজ কি, মেলিক অ্যাসিডের কাজ হচ্ছিল এই যে শুক্রাণুটা তৈরি হইলো একে আকর্ষণ করা, তাহলে শুক্রাণুকে অ্যাট্রাক্ট করে বা আকর্ষণ করে কে, এই আকর্ষণ করে হচ্ছিল মেলিক অ্যাসিড। শেষ। তারপর আসো অ্যান্থেরিডিয়াম। অ্যান্থেরিডিয়ামের মধ্যে তোমার শুক্রাণু মাতৃকোষ থাকে, 20 থেকে 50টা শুক্রাণু কি থাকে, মাতৃকোষ থাকে। তো অ্যান্ড্রোসাইটগুলো একটা বন্ধা কোষাবরণী দ্বারা গঠিত। তুমি যেটা দেখো এই যে চিত্রটা, এই যে তোমার ভিতরে শুক্রাণু মাতৃকোষ আছে, এটা কি বন্ধা কোষাবরণী দিয়ে গঠিত থাকে। তারপর আবরণটা 3টা কোষ দ্বারা গঠিত, গোড়ায় থাকে 2টা বলয় কোষ আর হচ্ছিল উপরে কি থাকে একটা ডাকনা কোষ। কি থাকে দেখো, গোড়ায় হচ্ছিল 2টা বলয় কোষ আছে, এই যে বলয় কোষ, আর হচ্ছিল উপরে আছে ডাকনা কোষ। তার বের হওয়ার সময় কি হয়, এরা হচ্ছিল তোমার ডাকনা কোষ ফেটে বের হয়ে যায়। চিত্রটা খেয়াল করো যে ডাকনা কোষ যেটা, এটা ফেটে বের হয়ে যাবে। তাহলে হচ্ছিল তোমার শুক্রাণু মাতৃকোষ বা অ্যান্ড্রোসাইট রূপান্তরিত হয়ে ফ্লাজেলা যুক্ত বহু ফ্লাজেলা, কারণ আমরা জানি টেরিডোফাইটা বহু ফ্লাজেলা, ব্রায়োফাইটা হচ্ছে 2 ফ্লাজেলা, তৈরি হয়ে কি করে ডাকনা কোষ বিদীর্ণ করে এরা বের হয়ে আসে। আসার পরে ওরা আর্কিগোনিয়াতে যায় কিভাবে, ওরা যায় হচ্ছিল পানির সাহায্যে। কিসের সাহায্যে, পানির সাহায্যে বা শিশির কণার সাহায্যে। তাহলে এরা হচ্ছিল কি পানিবাহিত। ওকে, আমরা এখন প্রসেসটা দেখব, বুঝছি। তাহলে এই হচ্ছিল আমাদের যৌনজনন, শেষ হয় না কিন্তু। তারপরে দেখো নিষেক ক্রিয়াটা কীভাবে হবে, অ্যান্থেরিডিয়ামের প্রাচীর বিদীর্ণ করার পর শুক্রাণু বের হয়ে তোমার হচ্ছিল অ্যান্থেরিডিয়ামের ডাকনা কোষটা বিদীর্ণ করে, বিদীর্ণ করা শুক্রাণুটা বের হয়ে শিশির পানি বা বৃষ্টির পানির সাহায্যে কোথায় চলে যায়, আর্কিগোনিয়ামে। তখন তারা আকর্ষণ করে কে, আকর্ষণ করে আর্কিগোনিয়াম থেকে নির্গত মেলিক অ্যাসিডটাকে, আর্কিগোনিয়াম থেকে নির্গত মেলিক অ্যাসিড। এই অনেকগুলো শুক্রাণুই কী করে, গ্রীবা নালিকা দিয়ে ভিতরে প্রবেশ করলেও কয়টা শুক্রাণুর সাথে মিলিত হয়, একটা। আমাদেরটা যেরকম অনেকগুলো শুক্রাণু যায় বাট মিলিত হয় কয়টা, একটা শুক্রাণুই। তো এটাও ঠিক এরকমই। তারপরে বলো কি তৈরি হয়ে গেছে, জাইগোট বা ওস্পোর। কি তৈরি হয়ে গেছে, জাইগোট বা ওস্পোর। এখন বলো এরা কি আবার হয়ে গেছে, 2n। তাহলে এরা হচ্ছিল নর্মাল জনন অবস্থায় ফিরে আসছে। তো আমরা জানি এদের জাইগোট দশাটাকে আমরা কি বলি, মানে 2n দশাটাকে আমরা কি বলি, স্পোরোফাইট। তাহলে এখন কি স্পোরোফাইট গঠিত হবে। এই জাইগোট যেটা আছে এটাকে কি আমরা কি বলতে পারি, স্পোরোফাইটের প্রথম কোষ, কারণ
ও 2n দশা লাভই করছে কার মাধ্যমে? জাইগোটের মাধ্যমে। তাহলে এইটাকে বলা হয় কি তোমার স্পোরোফাইটের প্রথম কোষ। তারপর এটা কি করে? ক্রমাগত মাইটোসিস বিভাজনের মাধ্যমে বহুকোষী ভ্রূণে পরিণত হয়। ওকে, তারপর ভ্রূণটা আস্তে আস্তে মূল কাণ্ড পাতা তৈরি করে। আমি জানি তোমাদের হচ্ছে মনে একটু প্যাচ লাগতেছে, বাট আমি জিনিসটা সবটা আবার রিপিট করব, তোমার টেনশন আর কিছু নাই। তারপর মূল কি করে? মূলটা হচ্ছিল মাটিতে প্রবেশ করে, প্রবেশ করার পরে এই যে তোমার হচ্ছিল গেমিটোফাইট যে দশাটা ছিল না, প্রোথ্যালাস, এই প্রোথ্যালাসটা কি হয়? তোমার শুকিয়ে যায়, শুকিয়ে কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। তারপর যেই পার্টটা বাকি থাকে ওইটাকে আমরা কি বলি? পূর্ণ একটা টেরিস বলি। এই হচ্ছে আমাদের যৌনজনন। যারা ভাবতেছো তুমি আমি হচ্ছিল এগুলো একটু তাড়াতাড়ি পড়ানো, তুমি বুঝো নাই, দেখো আমি জিনিস আবার রিপিট করতেছি। জনুক্রম, জনুক্রম জিনিসটা আসলে কি? জনুক্রম জিনিসটা হচ্ছে, আমি তোমাকে তো বলছিলামই, তোমার জনুক্রম আসলে তুমি প্রথমে ডেফিনেশন দিবা যে জীবের জীবনচক্রে হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড জীবনচক্রের পর্যায়ক্রমিক আবর্তনকে আমরা কি বলি? জনুক্রম বলি। বলো জনুক্রম কি? হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড জীবনচক্রের পর্যায়ক্রমিক আবর্তন। ঠিক আছে, লিখে রাখতে পারো নোট করে। আচ্ছা, এখন দেখো এটা আমরা প্রমাণ করব। তো তুমি আমাকে বলো ওদের যে জীবনচক্রটা, হ্যাপ্লয়েড জীবনচক্রের নাম কি? প্রোথ্যালাস। দেখো হ্যাপ্লয়েড জীবনচক্রের নাম কি? প্রোথ্যালাস। আমরা তো মাত্রই পড়লাম। প্রোথ্যালাস থেকে তোমার জনুক্রম আসলে এই চিত্রটা দিবা, বাট তোমাকে সব আঁকতে হবে না। তুমি কী কী আঁকবা আমি তোমাকে দাগাই দিচ্ছি, আর কী কী লাগবে না ওইগুলো জাস্ট নামটা লিখে দিবা। এখানে প্রোথ্যালাস আঁকার পরে তুমি জাস্ট অ্যানথেরিডিয়াম লিখবা। প্রোথ্যালাসের নিচের দিকে আছে অ্যানথেরিডিয়াম, আর উপরের দিকে কি আছে? উপরের দিকে আছে তোমার ডাইরেক্ট আর্কিগোনিয়াম। বলো এই প্রোথ্যালাস ছিল কি? এন হ্যাপ্লয়েড দশা। ওইখান থেকে অ্যানথেরিডিয়াম থেকে তৈরি হয়েছে বহু প্লাজাযুক্ত শুক্রাণু, আর এখান থেকে তৈরি হয়েছে কি? ডিম্বাণু। এই দুইটা কি হয়? যৌন মিলন হয়, হয়ে কি তৈরি করছে? জাইগোট। তাহলে এই জাইগোটটা হচ্ছিল কি? 2n, জাইগোট 2n। তাহলে বলো জাইগোটটা 2n দশা প্রাপ্ত হয়েছে এই তোমার টেরিস 2n দশা প্রাপ্ত হয়েছে কোথায়? জাইগোট বা উস্পোর। এটাকে উস্পোরও বলা হয়, জাইগোটও বলা হয়। তাহলে স্পোরোফাইট জীবনের প্রথম কোষের নাম কি? উস্পোর বা জাইগোট। তারপর আমরা বলছি জাইগোটটা কি হবে? মাইটোসিস বিভাজন হয়। কি হয়? মাইটোসিস। এটা আবার লেখার দরকার নেই, আমি তোমাকে ওই যে আগে জিনিসটা রিপিট করার জন্য বলছি। মাইটোসিস হচ্ছে তোমার হওয়ার মাধ্যমে এটা কিসে পরিণত হয়? নতুন একটা স্পোরোফাইটের সৃষ্টিতে। দেখো তো ওর যে তোমার এই প্রোথ্যালাসটা ছিল, প্রোথ্যালাসটা কি ওর সাথেই রয়ে গেছে না? কিন্তু যখন এর মূল কাণ্ড পাতাটা তৈরি হয় এবং মূলটা মাটিতে নিচে চলে যায়, তখন হচ্ছিল কি হয়? এই প্রোথ্যালাসটা শুকিয়ে নষ্ট হয়ে যায়। তাহলে প্রোথ্যালাসটা তখন কি হয়ে যায়? বের হয়ে যায়। যে আগে যে বলছিলাম প্রোথ্যালাস শুকিয়ে কি হয়ে যায়? নষ্ট হয়ে যায় মাটিতে প্রবেশের পর। এখন বুঝছো জিনিসটা? তাহলে এই হার্ট শেপের পার্টটা কি হয়? শুকিয়ে নষ্ট হয়ে যায়, তখন শুধু এই গাছটা থাকে। আমি বলছিলাম না সবার উপরের পাতাটা কি অনেক লম্বা থাকে? এই যে অনেক লম্বা। তারপরে এই পাতার যে নিম্নত্বকের কিনারায়, পাতার নিম্নত্বকের কিনারায় কি তৈরি হয়? সোরাস তৈরি হয়। ডাইরেক্ট তুমি সোরাস লিখে দিবা, এই চিত্র দেওয়া, সোরাসের চিত্র দেওয়ার দরকার নেই, বলবা সোরাস তৈরি হয়। তারপর এই সোরাসের মধ্যে কি থাকে? সোরাস কাকে বলে? সোরাস স্পোরাঞ্জিয়ামের গুচ্ছকে সোরাস বলে। তাহলে সোরাসের মধ্যে কি আছে? স্পোরাঞ্জিয়াম। স্পোরাঞ্জিয়ামটা তো 2nই হবে। স্পোরাঞ্জিয়ামের মধ্যে থাকে স্পোর মাতৃকোষ 2n। এই স্পোর মাতৃকোষের মধ্যে কি হয়? মিওসিস হয়। মিওসিস হইলে তাহলে সে আবার কোন দশায় চলে গেছে? আবার হচ্ছিল সে হ্যাপ্লয়েড দশায় চলে গেছে। তার মধ্যে এর মধ্যে 4টা করে কি থাকে? স্পোর থাকে। এদেরকে আমরা একত্রে স্পোর টেট্রাড বলি। এই স্পোরটা অঙ্কুরোদ্গম হয়ে কি তৈরি করে? অঙ্কুরোদ্গম হয়ে হচ্ছিল তোমার প্রোথ্যালাস তৈরি করে। ক্লিয়ার? বুঝছো? এখন দেখো আমি যেইগুলা তোমার ব্লু দিয়ে দাগাইছি ওইগুলা সবগুলা কি হ্যাপ্লয়েড না? আর যেইগুলা রেড দিয়ে দাগাইছি, ওইগুলো সব কি? ডিপ্লয়েড। তাহলে রেড করা সবগুলো হচ্ছিল কি? ডিপ্লয়েড। আর ব্লু করা দশাগুলা কি? হ্যাপ্লয়েড না? হ্যাঁ, ব্লু করা দশাগুলো হচ্ছিল কি? হ্যাপ্লয়েড। আমরা জানি মিওসিসের মাধ্যমে হ্যাপ্লয়েড তৈরি হয়। তাহলে দেখো এখানে মিওসিসের মাধ্যমে কি তৈরি হয়েছে? হ্যাপ্লয়েড তৈরি হয়েছে। আবার আমরা জানি ডিপ্লয়েডটা তৈরি হয় দুইটা তোমার হচ্ছিল হ্যাপ্লয়েডের মিলনের মাধ্যমে। এখানে দুইটা হ্যাপ্লয়েড মিলন হয়েছে, তাহলে এইখানে ডিপ্লয়েডটা শুরু হয়েছে। তো আমি যদি তোমাকে বলি কোন দশাটা দেখো তো বেশি, তুমি যদি একটা সিরিয়াল করো, ধরো আমি যদি এরকম টান দিই, দেখো তো এরকম না? তাহলে বলো উপরের দশাটা ছিল কি? হ্যাপ্লয়েড দশা, যেটাকে আমরা কি গেমিটোফাইট জনু বলি। আর নিচের দশাটার নাম কি? স্পোরোফাইট জনু। এটা যদি এরকম হইতো, এরকম সমান হইতো, তাহলে আমরা বলতাম কি তোমার দুইটা সমান। বাট এটা কি দুইটা সমান না? এর মধ্যে স্পোরোফাইটটা হচ্ছে দীর্ঘ আর গেমিটোফাইটটা কি? সংক্ষিপ্ত। তাহলে আমরা বলতে পারি গেমিটোফাইট হচ্ছিল কীরকম? সংক্ষিপ্ত। আর স্পোরোফাইটটা কীরকম? স্পোরোফাইট হচ্ছিল তোমার দীর্ঘ।
এই জন্য এদেরকে আমরা কি বলি, হ্যাটারোমরফিক জনুক্রম বলি। এই জন্য এদের জনুক্রমটাকে আমরা কি বলি, হ্যাটারোমরফিক জনুক্রম। এই জন্য এদের জনুক্রমটাকে আমরা কি বলি, হ্যাটারোমরফিক বা বিষম আকৃতির জনুক্রম বলি। কারণ এদের ক্ষেত্রে হচ্ছিল কি জীবনচক্রের স্পোরোফাইট পর্যায়টা দীর্ঘ, গ্যামেটোফাইট পর্যায়টা সংক্ষিপ্ত। তুমি কি করবা, তুমি এই চিত্রটা দিবা অ্যান্ড হচ্ছিল খুব সংক্ষিপ্ত আকারে আমি তোমাকে মুখে যেই কথাগুলো বললাম ওইগুলো লিখে দিবা, দিয়ে তারপরে কি করবা, ওই যে এই জিনিসটা লিখে দিবা। এখন তোমার এই চিত্র কিন্তু সবটা আঁকতে হবে না, তুমি হচ্ছিল জাস্ট এটা বাদ, এটা আঁকতে হবে না, এটা আঁকতে হবে না, এটা আঁকতে হবে না, এটাও আঁকতে হবে না। বাকি জিনিসগুলো ট্রাই করো আঁকার, না পারলে হচ্ছে চিত্র নামগুলো দিয়ে দিবা, আসলে আনস্ত করতে হবে, বাট চিত্র দেওয়াটা সেফ। আমি তোমাদের চিত্রের উপর একটা ভিডিও নিব যে কীভাবে তোমরা সহজে চিত্র আঁকতে পারবা। তারপরে আসো তাহলে আমাদের এতটুকু পড়া শেষ। এখন তুমি আমাকে এখানে কয়েকটা টাইপ আছে বুঝছো, যদি দুইটা দশা সমান হইতো ওইটাকে আমরা কি বলি, ওইটাকে আমরা ডিপ্লোবায়ন্টিক জনুক্রম বলি। আর যেই ডিপ্লোবায়ন্টিক জনুক্রমে রেণুদর বা লিঙ্গদর দশা আকৃতিগতভাবে ভিন্ন তাদেরকে আমরা কি বলি, হ্যাটারোবায়ন্টিক জনুক্রম। মানে তোমার স্পোরোফাইট এবং গেমিটোফাইট জীবনচক্র দুই রকম, মানে ভিন্ন রকমের, ওইটাকে আমরা কি বলি, ওইটাকে বলি হ্যাটারোবায়ন্টিক। ওকে, তোমার যেটা তুমি পরীক্ষায় ভুল করবা, হ্যাপ্লন্টিক কি ডিপ্লন্টিক কি, মনে রাখবা হ্যাপ্লন্টিকের মধ্যে হচ্ছিল হ্যাপ্লয়েড দশাটা বহুকোষী, ডিপ্লন্টিকের মধ্যে ডিপ্লয়েড দশাটা বহুকোষী, আর বাকিটা কি হবে উল্টা। তাহলে বলো হ্যাপ্লন্টিক মানে হচ্ছিল তোমার হ্যাপ্লয়েড দশাটা বহুকোষী, আর ডিপ্লন্টিক মানে হচ্ছিল ডিপ্লয়েড দশাটা বহুকোষী। তাহলে কি হবে, হ্যাপ্লন্টিকের মধ্যে ডিপ্লয়েড দশাটা হবে এককোষী, আর ডিপ্লন্টিকের মধ্যে হ্যাপ্লয়েড দশাটা কি হবে, এককোষী। মানে যেটা নাম ওইটা বহুকোষী। আসো তোমার হ্যাপ্লো ডিপ্লন্টিক, ডিপ্লো হ্যাপ্লন্টিক, ডিপ্লো বায়োন্টিক, আর ছিল ডিবায়োন্টিক। এই যে এই নামগুলো, এই চারটা নাম যদি থাকে তাহলে মনে রাখবা দুইটাই বহুকোষী। যদি বহুকোষী হয় হ্যাপ্লয়েড ডিপ্লয়েড জীবনচক্র, তাহলে এই সব আন্দামুন্দা নামগুলো, মানে যেগুলো তোমার ছিল কি কমন না, তাহলে হ্যাপ্লন্টিক ডিপ্লন্টিক আমরা বুঝলাম। এখন আমরা চলে যাই হচ্ছিল অর্থনৈতিক গুরুত্ব। দেখো অর্থনৈতিক গুরুত্বের মধ্যে এদেরকে কী হিসাবে খাওয়া যায়, এদেরকে শাক হিসাবে খাওয়া যায়। আর টেরিসের পাতাগুলো কি গড় সাজানোর কাজে ব্যবহৃত হয়, কিসের কাজে ব্যবহৃত হয়, গড় সাজানোর কাজে ব্যবহৃত হয়। পাতাগুলোতে গটর সাজানো হয়, ওই যে তোমার ইভেন্ট ম্যানেজমেন্ট আনে না, ফুল দিয়ে সাজায়, এই সময় পাতাগুলো ইউজ করে। ওদেরকে সার হিসাবে জমিতেও ব্যবহার করা হয়, কী হিসাবে ব্যবহার করা হয়, জমিতে সার হিসাবে। আর এদের থেকে সাবান এবং কাঁচ তৈরিতে যে পটাশ ব্যবহার করা হয় তা টেরিস থেকে সংগ্রহ করা হয়। মনে রাখবা টেরিসের প্রথম অক্ষরটা কি, প, তাহলে পতে হচ্ছিল পটাশ, মানে পি আছে না, এই পিতে হচ্ছিল কি পতে হচ্ছিল পটাশ, পিতে আবার ফসফরাস দাগায়ও না। তাহলে এটা থেকে আমরা কি পাই, তোমার হচ্ছিল পটাশ পাই, যেটা হচ্ছিল আমরা সাবান এবং কাঁচ তৈরিতে ব্যবহার করতে পারি। আর প্রকৃতি বা বাস্তুতন্ত্রেরা কী হিসাবে কাজ করে, উৎপাদক। আমরা জানি উৎপাদককে খায় কারা, প্রথম শ্রেণীর খাদক। তাহলে এরা শাক হিসাবে গড় সাজানোর কাজে সার হিসাবে পটাশ পাওয়া যায় এবং বাস্তুতন্ত্রের উৎপাদক হিসাবে কাজ করে। আসো ব্রায়োফাইট এবং টেরিডোফাইটের মধ্যে পার্থক্য। ব্রায়োফাইটের দেহটা নর্মালি হ্যাপ্লয়েড, তার মানে গেমিটোফাইট, ওদেরটা কি স্পোরোফাইট। আর দেহটাকে মূলকাণ্ড পাতায় বিভক্ত করা যায়, এদেরটা কি যায় না, দেহটাকে মূলকাণ্ড পাতায় বিভক্ত করা যায় না। তারপর নির্ভরশীলতা, এদের স্পোরোফাইট হচ্ছিল গেমিটোফাইটের উপর নির্ভরশীল। কারণ এদের মেইন কি, দেখো তো হ্যাপ্লয়েড, তাহলে এদের মেইন হচ্ছিল গেমিটোফাইট, তাহলে যেটা মেইন এটার উপর কি হয়, স্পোরোফাইটে নির্ভরশীল আছে, তাহলে স্পোরোফাইট গেমিটোফাইটের উপর নির্ভরশীল। বাট আমরা টেরিসের ক্ষেত্রে আমরা কি দেখলাম, দুইটাই কি স্বতন্ত্র উদ্ভিদ, প্রোথ্যালাসও থাকতে পারে, আবার হচ্ছিল কি তোমার ওই স্পোরোফাইটও থাকতে পারে। বাট এদের ক্ষেত্রে আমরা কি বলছিলাম, এদের স্পোরোফাইটটা কি থাকে, একটা ক্যাপসুলের মধ্যে সীমাবদ্ধ থাকে। আচ্ছা, এদের স্পোরটা অঙ্কুরিত হয়ে কি তৈরি করে, প্রোটোনেমা বা থ্যালাস, প্রোটোনেমা বা কি থ্যালাস গঠন করে। আর এদেরটা কি বলছিলাম, এদেরটা ছিল তোমার নিষ্ক্রিয়, তাহলে ছিল প্রোথ্যালাস, যেহেতু এদেরটা মেইন না এই জন্য। ভাস্কুলার টিস্যু এদের নাই, আর এদের কি ভাস্কুলার টিস্যু আছে, আমরা শুরুতেই পড়ছি। আর বলছিলাম রিক্সিয়া মানে কি বাই, ব্রায়োফাইটা মানে বাই, তাহলে বাই ফ্লাজিলেট, আর টেরিডোফাইটার কি হবে, বহু ফ্লাজেলা। আর এদের হচ্ছিল কি সোরাস, সোরাস কাদের উৎপন্ন হয়, ব্রায়োফাইটার হয় না। আর টেরিডোফাইটার ক্ষেত্রে আমরা মাত্র পড়ে আসলাম পাতার নিচের পৃষ্ঠে হয়, নিম্ন পৃষ্ঠে, নিম্নপৃষ্ঠ দিছে, এটা কি পাতার নিম্ন পৃষ্ঠে উৎপন্ন হয়। আমরা এখন প্র্যাকটিস করব, বলো নিচের কোনটি রিক্সিয়া থ্যালাসে থাকে, রিক্সিয়া থ্যালাসে কি থাকে বলো তো। রিক্সিয়া থ্যালাসে আমরা পড়ছিলাম যে থ্যালাসের মধ্যে এককোষী হইলে কি বলি, ওইটাকে এককোষী হইলে আমরা বলি রাইজয়েড, আর বহুকোষী হইলে ওইটাকে আমরা কি বলি, স্কেল। তাহলে এটার মধ্যে কি থাকে, এককোষী রাইজয়েড, কারণ রাজা কয়জন, একজন, আর এটা মসৃণ হইতে পারে আর অমসৃণও হইতে পারে। আর এই রাইজোম কি, রাইজোম হচ্ছে টেরিসের কাণ্ড। রিক্সিয়ার পুংজননাঙ্গের নাম কি, এই যে আমরা বলছিলাম পুংজননাঙ্গ কি, এনডিসি, তাহলে হচ্ছিল কি এনটেরিডিয়াম। ব্রায়োফাইটার উন্নত বৈশিষ্ট্য কোনটা, অনুন্নত বৈশিষ্ট্য কোনগুলো আছে, আদি বৈশিষ্ট্য, আদি বৈশিষ্ট্য চলো হাবামোতা,
হাতে হচ্ছিল কি হ্যাপ্লয়েড, বাতে হচ্ছিল কি অভাস্কুলার নাই, মুতে হচ্ছিল মূল নাই, থাতে হচ্ছিল থ্যালয়েড, আর হচ্ছিল কি মূল নাই মানে হচ্ছিল হাবা মুতা মূল নাই। আর দেহকে কি মূলকাণ্ড পাতায় বিভক্ত করা যায় না। আর মূলের পরিবর্তে কি থাকে ওদের ব্রায়োফাইটার ক্ষেত্রে রাইজয়েড থাকে। রাইজয়েড কয় কোষী? এক কোষী মূলের পরিবর্তে। তাহলে এই বৈশিষ্ট্যের মধ্যে পড়ে গেছে। তাহলে বাদ রইল কে? এই যে ক্যাপসুল। তাহলে উত্তর কি হবে? এই ক্যাপসুল। টেরিসের ভাস্কুলার বান্ডল কীরকম? জাইলেম কেন্দ্রিক। আমরা জানি জাইলেম কেন্দ্রিকের ইংলিশ টার্মে কি? জাইলেম কেন্দ্রিকের ইংলিশ টার্মে হচ্ছিল হেড্রোসেন্ট্রিক। কীরকম? হেড্রোসেন্ট্রিক। টেরিসে স্পোরোফাইটের প্রথম কোষ কোনটা? দেখো স্পোরোফাইট মানে কি? 2n দশা। 2n দশা শুরু হয় কোনটাকে দিয়ে? আমরা বলছিলাম জাইগোট বা উস্পোর। এই উস্পোরের আরেক নামে কি বললাম একটু আগে? জাইগোট বললাম। তাহলে উস্পোর বা কি জাইগোট, এরা হচ্ছে স্পোরোফাইটের প্রথম কোষ। আর গেমিটোফাইটের প্রথম কোষ কোনটা? কত? গেমিটোফাইটের প্রথম কোষ হচ্ছিল স্পোর। এই স্পোর হচ্ছিল কি গেমিটোফাইটের প্রথম কোষ। গেমিটোফাইটের প্রথম কোষ, কারণ এই স্পোরকে দিয়ে ওদের কি দশা শুরু হয়? হ্যাপ্লয়েড দশা শুরু হয়। এই স্পোরটাই তো পরবর্তীতে প্রোথ্যালাস গঠন করছিল। গেমিটোফাইটের প্রথম কোষ। তারপর আসো কুণ্ডলিত কচি পাতাকে কি বলা হয়? ক্রোজিয়ার। আর এদের বিন্যাসটাকে কি বলি? সার্সিনেট। আর বড় পাতাগুলাকে আমরা কি বলি? ফ্রন্ড। আর ফ্রন্ডের মধ্যে কি থাকে? অসংখ্য পিনা থাকে। আর স্বল্পপত্রটাকে কি বলি? রেমেন্টাম। তাহলে আমাদের এই ছিল ব্রায়োফাইটা টেরিডোফাইটা সম্পর্কে। তোমাদের কোনো প্রশ্ন থাকলে এই ভিডিওর কমেন্টে করতে পারো। আর এটা করার পর তোমরা সকল সিকিউ এমসিকিউ আর নিজেরা বোর্ড থেকে সলভ করতে পারো। সবগুলো তোমরা পারবা আশা করি। সবাইকে ধন্যবাদ।